ওয়েলকাম টু কুইক অনলাইন স্কুল। সো আজকে আমরা এইচএসসি অর্গানিক কেমিস্ট্রির 37 লেকচারে অ্যাস্টার এবং এমিনের সব কিছু নিয়ে ডিটেলস নিয়ে আলোচনা করব। ক্লিয়ার? সো অ্যাস্টার এবং এমিনের নামকরণের সময় আমরা এইগুলার একেবারে ডিটেলস সম্পর্কে জানি, এগুলাতে কী কী কার্যকরীমূলক থাকে সেটা জানি। মেনলি এখানে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এদের আইডেন্টিফিকেশান, দেন হচ্ছে তোমার প্রোডাকশান, দেন হচ্ছে কিছু স্পেশাল কিছু ক্যারেক্টার নিয়ে আমরা আলোচনা করবো। ক্লিয়ার? সো অ্যাস্টার তো তোমরা সবাই চিনো। অ্যাস্টার মানে হচ্ছে ধরো যে আর সি ডাবল ও আর, ঠিক আছে, আর সি ডাবল ও আর ড্যাশ, অর্থাৎ একটা অ্যালকাইল গ্রুপ, তারপরে সি ডাবল ও গ্রুপ, তারপরে হচ্ছে আরেকটা অ্যালকাইল গ্রুপ যদি থাকে তখন সেটাকে বলা হবে অ্যাস্টার। সো অ্যাস্টার থেকে মেডিকেল এডমিশনের খুব ফেভারিট একটা কোশ্চেন আসে। সেই ফেভারিট কোশ্চেনটা আমি ধরাই দিই। মেডিকেল এডমিশনের এই ফেভারিট কোশ্চেনটা কি? সেটা হচ্ছে যে এই যে আমাদের ধরো যে পাকা কলায় থাকে হচ্ছে তোমার, পাকা যে কলা আছে সেই পাকা কলায় থাকে হচ্ছে তোমার প্যান্টাইল, খেয়াল করো, প্যান্টাইল এসিটেট নামক অ্যাস্টার, প্যান্টাইল এসিটেট নামক অ্যাস্টার, ঠিক আছে। তারপর হচ্ছে পাকা কলায় থাকে হচ্ছে প্যান্টাইল এসিটেট নামক অ্যাস্টার। তারপরে আনারসে থাকে হচ্ছে তোমার বিউটাইল বিউটানয়েড। আনারসে থাকে হচ্ছে কি? আনারসে থাকে হচ্ছে বিউটাইল বিউটানয়েড, ক্লিয়ার? বিউটাইল বিউটানয়েড থাকে হচ্ছে আনারসে। আনারসের পরে হচ্ছে তোমার কমলায় থাকে হচ্ছে অক্টাইল এসিটেট। এই তিনটা অবজেক্টিভ। কমলায় থাকে হচ্ছে কি? কমলায় থাকে হচ্ছে অক্টাইল এসিটেট। লেখা যদি বোঝা যাবে না, বাট কথাগুলো জাস্ট একটু করো। অক্টাইল এসিটেট, খেয়াল করো। মেডিকেল এডমিশনের জন্য 100% ইম্পর্টেন্ট, 100% লিখে রাখো, 100% ইম্পর্টেন্ট ফর মেডিকেল এডমিশন। এটা এই কারণেই আমি এটা হচ্ছে তোমার একেবারে লেকচারের শুরুতে আমি হয়তো তোমার এই জিনিসটা তোমার পড়ানো শুরু করছি। ক্লিয়ার? এই জিনিসটা আমি ধরাইছি লেকচারের শুরুতে। সেটার কজ হচ্ছে যে পাকা কলাই হচ্ছে কি? প্যান্টাইল এসিটেট, আনারস হচ্ছে কি? বিউটাইল বিউটানয়েড, কমলা হচ্ছে অক্টাইল এসিটেট। ভেজাল লাগানো যাবে না। খেয়াল করো, মনে রাখবা কীভাবে। পাকা কলা, ঠিক আছে, পাকা কলা, তাহলে এদিকে আছে প, এদিকে আছে প, ঠিক আছে। তারপর হচ্ছে আনারস, এদিকে হচ্ছে তোমার বিউটাইল বিউটানয়েড। এটা মনে রাখবা, আনারসের জন্য আমরা এ দিব, অর্থাৎ এ দিয়ে তারপর আমরা ইংলিশ যদি বানানটা লিখি আনারস, ANARASH, ফেসবুকে বাসা আর কি। তো এদিকে হচ্ছে এ আর এদিকে হচ্ছে তোমার বিউটাইল বিউটানয়েড, দুইটার মধ্যে হচ্ছে বি। সো এটাকে মনে রাখবে এইভাবে, ABB। আর বাকিটা হচ্ছে কমলায় অক্টাল এসিটেট। কেন আমি এটা নিয়ে এত প্যাঁচাইতেছি, এত ঘুরাইতেছি, বারবার কথাগুলো বলতেছি? কথা হচ্ছে মেডিকেল এডমিশনে এই জায়গাগুলোতে তোমরা পাজল হয়ে যাবা। তোমাকে দিয়ে রাখবে প্যান্টাইল বিউটানয়েড, তোমার সবগুলা পড়া ডিটেলস, ঠিক আছে। তুমি একটার সাথে আরেকটা দেখবে যে ভেজাল লাগাই ফেলতেছো। পাকা কলায় তুমি পড়তেছো প্যান্টাইল বিউটানয়েড, আনারসে তুমি পড়তেছো বিউটাইল এসিটেট। এরকমভাবে বিভিন্নভাবে কম্বিনেশন করে তোমাকে পাজল করে দিতে পারে। দ্যাটস ওয়াই তুমি এই জায়গাটাতে একেবারে ক্লিয়ার একটা কনসেপশন রাখবা, অনলি আনারসে হচ্ছে বিউটানয়েড, আর পাকা কলা আর কমলায় তোমার এসিটেট। সো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, ইয়াদে পড়তে হবে মেডিকেল এডমিশনের জন্য। 100% ইম্পর্টেন্ট, 100%, একেবারে দাগ দিয়ে 100% লিখে রাখো। আমার মতো 100% ইম্পর্টেন্ট ফর মেডিকেল এডমিশন, এটা লিখে রাখতে হবে তোমার। ক্লিয়ার? ওকে। সো এইটার পরে আমরা যেটা করবো, আমরা হচ্ছে অ্যাস্টারের প্রোডাকশনে যাবো। অ্যাস্টার আমরা কীভাবে তৈরি করতে পারি? সো অ্যাস্টারের যদি তুমি ডেফিনেশন দেখো, তাহলে অ্যাস্টারের ডেফিনেশনেই বলা আছে যে অ্যাস্টার হচ্ছে এমন একটা যৌগ যা অ্যালকোহল এবং তোমার কার্বক্সিলিক অ্যাসিডের নিরোধনের মাধ্যমে উৎপন্ন হয়। অর্থাৎ ধরো যে আমি অ্যালকোহল নিলাম, অ্যালকোহল যদি আমি নিই তাহলে অ্যালকোহল হচ্ছে তোমার ROH, এখানে একটা অ্যালকাইল গ্রুপ আছে, তার সাথে আমরা কি নিলাম অ্যালকোহল প্লাস তোমার কার্বক্সিলিক অ্যাসিড R-COOH, এটা নিলাম। ক্লিয়ার? সো আমরা কি বলতেছিলাম যে অ্যালকোহল মোটামুটি হচ্ছে একটা নিরপেক্ষ যৌগ। এটা অ্যাসিড হিসেবে আচরণ করতে পারে, ক্ষার হিসেবে আচরণ করতে পারে, বাট এটা কী হিসেবে আচরণ করবে সেটা ডিপেন্ড করে তার সামনে কে আছে। তো এই অ্যালকোহলের সামনে যেহেতু একটা অ্যাসিড আছে, সো সে এখন কী হিসেবে আচরণ করবে? ক্ষার হিসেবে আচরণ করবে, ঠিক আছে। তার মানে সে OH দিয়ে দিবে, আর এ হচ্ছে যেহেতু অ্যাসিড RCOOH কার্বক্সিলিক অ্যাসিড, তাহলে সে H+ দিবে। আমরা যেটা করব, এই বিক্রিয়াটাকে সহজ করার জন্য আমরা এদিকে গাঢ় H2SO4 দিব। কেন ভাই গাঢ় H2SO4 দিব? সেটার কথা হচ্ছে H2SO4 নিরোধক হিসেবে কাজ করে, মানে একটা বিক্রিয়াস্থল থেকে তারা হচ্ছে পানিকে অপসারণ করে নেয়। পানিকে কি করে? অপসারণ করে নেয়, অর্থাৎ এরা নিরোধন ঘটায়। সো নিরোধন ঘটানো মানে এই বিক্রিয়া থেকে তারা পানিটাকে সরায় নিবে, অর্থাৎ এখান থেকে নিবে হচ্ছে OH, এখান থেকে কি নিবে OH, এখান থেকে নিবে হচ্ছে OH, আর এখান থেকে নিবে হচ্ছে H, ঠিক আছে, OH আর H। এই OH আর H মিলিত হবে, উৎপন্ন করলো পানি, আর বাকি যেটা আমরা পাইলাম উৎপন্ন করলো হচ্ছে পানি, আর বাকি যেটা পেলাম এই যে R-COO, খেয়াল করো, প্লাস আর এটাকে আগে লিখে আর, তারপরে COO আর ড্যাশ, এটা হচ্ছে কি অ্যাস্টার।
তার মানে অ্যাস্টার আমরা প্রোডাকশন করতে পারতেছি কি থেকে? অ্যাস্টার আমরা প্রোডাকশন করতে পারতেছি অ্যালকোহল এবং কার্বক্সিলিক অ্যাসিড থেকে। এবং এই যে অ্যালকোহল এবং কার্বক্সিলিক অ্যাসিড থেকে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে নিরুদনের মাধ্যমে যে আমরা অ্যাস্টার প্রোডাকশন করতেছি, দিস প্রসেস ইজ কল্ড অ্যাস্টারিফিকেশন রিয়াকশন। এই বিক্রিয়াটা দিয়ে আলাদা একটা নাম অ্যাস্টারিফিকেশন বিক্রিয়া। ঠিক আছে, তাহলে অ্যাস্টারিফিকেশন বিক্রিয়া যদি ডেফিনেশন আসে তাহলে দিবা যে অ্যালকোহল এবং কার্বক্সিলিক অ্যাসিডের সাথে আমরা যখন গাঢ় H2SO4 মিশাবো তখন গাঢ় H2SO4 মিশানোর ফলে নিরুদনের ফলে অ্যাস্টার উৎপন্ন হয়। এই বিক্রিয়াকে বলা হয় অ্যাস্টারিফিকেশন বিক্রিয়া। ক্লিয়ার? সো আমরা একটু প্র্যাকটিস করতে পারি। প্র্যাকটিস যদি করতে চাই তাহলে আমরা কী করবো খেয়াল করো, এখানে ধরো যে আর এর বদলে যে কোনো একটা এয়ার নিতে, যেমন ধরো CH3OH, তার সাথে আমরা নিব হচ্ছে তোমার CH3, দেন এদিকে নিলাম CH2COOH, এরকম একটা কার্বক্সিলিক অ্যাসিড নিলাম, দেন আমরা এদিকে H2SO4 দিলাম, এখান থেকে যাবে হচ্ছে H আর এখান থেকে যাবে হচ্ছে OH, তার মানে আমরা পাবো CH3, তারপরে হচ্ছে COO, তারপরে এই পুরা গ্রুপটা COOCH2CH3 দ্যাট ইজ ওয়ান টাইপ অফ এস্টার। তাহলে এটা হচ্ছে একটা বিক্রিয়া যে অ্যালকোহল এবং কার্বক্সিলিক অ্যাসিডের মাধ্যমে বিক্রিয়া। আরেকটা হচ্ছে অ্যালকোহল এবং অ্যাসিড ক্লোরাইডের মাধ্যমে বিক্রিয়া। অ্যালকোহল প্লাস অ্যাসিড ক্লোরাইড, অ্যালকোহল এবং অ্যাসিড ক্লোরাইডের মাধ্যমে বিক্রিয়ার মাধ্যমে আমরা কি করতে পারি, তোমার অ্যাস্টার প্রোডাকশন করতে পারি। কিভাবে? তুমি একটা অ্যালকোহল নেও ROH, আর একটা অ্যাসিড ক্লোরাইড নেও প্লাস R-COCl, এটা হচ্ছে অ্যাসিড ক্লোরাইড। ঠিক আছে, অ্যাসিড ক্লোরাইড নেওয়ার পরে এখান থেকে খেয়াল করো, এখান থেকে হচ্ছে এই হাইড্রোজেন যাবে আর এখান থেকে হচ্ছে তোমার ক্লোরিন যাবে, এখন এটা কেন? নর্মালি এইদিকে আমরা যখন অ্যালকোহল নিছিলাম তখন দেখতেছিলাম যে অ্যালকোহল থেকে তোমার OH সরতেছিল, অ্যালকোহল থেকে কি সরতেছিল? তোমার OH সরতেছিল। এখান থেকে অ্যালকোহল থেকে হাইড্রোজেন সরতেছে। সেটার কজ কি? সেটার কজ হচ্ছে এই বিক্রিয়ায় আমরা তোমার KOH দিব এবং পিরিডিন দিব। কি দিব? KOH এবং পিরিডিন, পটাশিয়াম হাইড্রোক্সাইড। অ্যান্ড দিস পটাশিয়াম হাইড্রোক্সাইড, খেয়াল করো, দিস পটাশিয়াম হাইড্রোক্সাইড ইজ ওয়ান টাইপ অফ বেস, একটা ক্ষার, তীব্র ক্ষার। তার পাশে যখন তুমি অ্যালকোহলকে দিলা, অ্যালকোহল একটা নিরপেক্ষ যৌগ, তার দুইটারই চান্স আছে, সে OH দান করতে পারে, সে H দান করতে পারে। আগের লেকচারগুলোতে বারবার সেম জিনিসটা পড়ে আসছে। সেটার কজটা কি? কথা হচ্ছে অ্যালকোহল যদি একটা তুমি অ্যালকোহল বিবেচনা করো CH3, তারপরে CH3 ধরো এরকম C, তারপর হচ্ছে তোমার H2, দুইটা H2, তারপর হচ্ছে এখানে O, তারপর হচ্ছে এখানে H। এখানে দেখো, এখানে অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা, অক্সিজেনের বেশি, সো অক্সিজেন আংশিক ঋণাত্মক, হাইড্রোজেন আংশিক ধনাত্মক। সো এখানে যেটা হইতে পারে, এখানে হাইড্রোজেনটা H+ হিসেবে রিলিজ হইতে পারে। সো হাইড্রোজেন যদি H+ হিসেবে রিলিজ হয় তাহলে সেটা কী হবে? হাইড্রোজেন যদি H+ হিসেবে রিলিজ হয় তাহলে কী হবে? সে অ্যাসিড হিসেবে কাজ করতেছে। আবার সেইটাও হইতে পারে, এখানে কার্বন এবং অক্সিজেনের মধ্যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি আর কার্বনের তড়িৎ ঋণাত্মকতা কম, তাহলে এটা হচ্ছে আংশিক পজিটিভ, এটা হচ্ছে আংশিক নেগেটিভ। তখন এই OH- পুরোটা পুল হইতে পারে, পুরোটা OH- হিসেবে রিলিজ হইতে পারে। ঠিক আছে, তো এই বন্ধনটা দুর্বল, সো এই বন্ধনটাও ভাঙতে পারে, এই বন্ধনটাও ভাঙতে পারে। দুইটা একটা নিউট্রাল টাইপের যৌগ, যেমন পানির মতো। পানির pH কত? 7। কিন্তু পানি দেখবা কিছু কন্ডিশনে সে অ্যাসিড হিসেবে কাজ করতেছে, কিছু কন্ডিশনে সে ক্ষার হিসেবে কাজ করতেছে। পানিকে যখন তুমি অ্যাসিডের সামনে দিবা তখন সে ক্ষার হিসেবে কাজ করতেছে, পানিকে যখন তুমি ক্ষারের সামনে দিবা তখন সে অ্যাসিড হিসেবে কাজ করতেছে। ঠিক আছে, সো এটা হচ্ছে মেইন ব্যাপার। সো অ্যালকোহল হচ্ছে পানির মতো এরকম একটা নিরপেক্ষ যৌগ। তো এই নিরপেক্ষ যৌগটাকে যখন আমরা একটা অ্যাসিড ক্লোরাইডের সাথে বিক্রিয়া করালাম, ওইখানে দ্রাবক এবং আমরা প্রভাবক হিসেবে যখন KOH আমরা ইউজ করব, অর্থাৎ পটাশিয়াম হাইড্রোক্সাইড ইউজ করব, দ্যাট ইজ ওয়ান টাইপ অফ বেস বা ক্ষার। সো এটা ক্ষার হওয়ার কারণে এখানে যে অ্যালকোহল আছে সেই অ্যালকোহল কি ডোনেট করবে? সে H+ ডোনেট করবে। এখন তাহলে এখান থেকে H+ যাবে আর এখান থেকে হচ্ছে Cl- যাবে। তাহলে এখান থেকে যদি H+ যায় আর এখান থেকে Cl- যায় তাহলে আমরা কি পাবো? খেয়াল করো, এখান থেকে যদি Cl- যায় তাহলে আমরা পাবো হচ্ছে তোমার এখানে পাবো হচ্ছে HCl প্লাস আমরা পাবো, খেয়াল করো, এদিক থেকে পাইতেছে RO আর এদিক থেকে পাইতেছে R-CO। তাহলে আমরা পাইতেছে R-CO, খেয়াল করো, এদিকে CO, R-CO, আরেকটা O আরেকটা R, তাহলে আরেকটা O আরেকটা R। ঠিক আছে, এবং এইখানে তোমাদের বইয়ে লেখা আছে যে এই বিক্রিয়াটা ফেনলের ক্ষেত্রেও প্রযোজ্য। কেন এই কথাটাকে কেন এতটা ইম্পর্টেন্ট দিয়ে লেখা হয়েছে? কজ হচ্ছে যে খেয়াল করো, ফেনল ইজ ওয়ানলি অ্যাসিডিক। ফেনল হচ্ছে একটা অ্যারোমেটিক অ্যালকোহল, খেয়াল করো, অ্যারোমেটিক অ্যালকোহল OH, ফেনল। তো নর্মাল একটা অ্যালকোহল হচ্ছে নিরপেক্ষ, সেটা অ্যাসিড হিসেবেও কাজ করতে পারে, বেস হিসেবেও কাজ করতে পারে। বাট অ্যালকোহল ইজ অ্যাসিডিক, ফেনল ইজ অ্যাসিডিক। ফেনল কেন অ্যাসিডিক ভাইয়া?
ফেনল কেন অ্যাসিডিক? সেটার কজ হচ্ছে, খেয়াল করো, যে এই যে ফেনল যে যৌগটা আছে, ফেনল যৌগটাকে যদি আমরা এইভাবে দেখাই, ফেনল যৌগটার মধ্যে রেজোনেন্স ঘটে। ফেনল যৌগটার মধ্যে কি ঘটে? রেজোনেন্স ঘটে বা অনুরণন ঘটে। অর্থাৎ এদিকে অক্সিজেন আছে, এদিকে হাইড্রোজেন আছে। অক্সিজেনের কি আছে ভাই? দুইটা মুক্তজোড় ইলেকট্রন আছে। অক্সিজেনের কি আছে? দুইটা মুক্তজোড় ইলেকট্রন আছে। তো এখন যেটা হবে, অক্সিজেনের দুইটা মুক্তজোড় ইলেকট্রন যখন থাকবে তখন যেটা হবে, আমি একটু বড় করে দেখাই। আচ্ছা, এই বিক্রিয়াটা আপাতত কি করবো, আচ্ছা এই জায়গাটা একটু মুছে ফেলি, এই রেজাল্টটা একটু মুছে ফেলি। খেয়াল করো, এই জায়গায় যেটা ঘটলো সেটা হচ্ছে, এইটা হচ্ছে তোমার একটা ফেনল, তাই না? এখন এদিকে হচ্ছে অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে কি আছে? একটা বন্ধন আছে। অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে একটা বন্ধন আছে। এখন খেয়াল করো, এরা যেটা করবে সেটা হচ্ছে প্লাস মেসোমারিক ইফেক্ট শো করবে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম, খেয়াল করো, এখানে একটা এইখানের যে বন্ধনটা, সেই বন্ধনটা হচ্ছে একটা সিগমা বন্ধন। এখানে বন্ধনটা কি বন্ধন? একটা সিগমা বন্ধন। আর এখানের এই বন্ধনটা হচ্ছে একটা পাই বন্ধন। আর এখানে এটা কি? একটা মুক্তজোড়, লোন পেয়ার। তো আমরা বলতেছিলাম হাইব্রিডাইজেশন বা সংকরায়ন যখন আমরা পড়াইতেছিলাম, তখন আমরা বলে আসছিলাম যে যদি কোনো মুক্তজোড় ইলেকট্রন সিগমা বন্ধন দ্বারা পাই বন্ডেড সিস্টেম থেকে সেপারেটেড থাকে, তখন সেখানে লন পেয়ারটা তোমার হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করে না বা সংকরায়নে অংশগ্রহণ করে না। এটা অর্থাৎ এটা অসংকরিত থাকে বা আনহাইব্রিডাইজড থাকে, অর্থাৎ দ্যাট ইজ আনহাইব্রিডাইজড পি অরবিটাল। সো এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে দিস আনহাইব্রিডাইজড পি অরবিটাল ইজ সেপারেটেড ফ্রম এ পাই বন্ডেড সিস্টেম বাই এ সিগমা বন্ড। যদি এটা ঘটে তাহলে কি ঘটবে? রেজোনেন্স ঘটবে। অর্থাৎ এখানে যে লন পেয়ারের মুক্তজোড় ইলেকট্রন আছে, সেই মুক্তজোড় ইলেকট্রন আলটিমেটলি কোন জায়গায় শিফট করবে? এই পাই বন্ডেড সিস্টেমের দিকে শিফট করবে। অর্থাৎ এইখানে লন পেয়ার ইলেকট্রন চলে আসবে এখানে, দেন এখানে লন পেয়ার ইলেকট্রন আলটিমেটলি এই পুরা চক্রের মধ্যে তোমার যেতে থাকবে। যখন এটা এখানে আসবে তখন এখানের যে পাই বন্ডেড সিস্টেম আছে, সেই পাই বন্ডেড সিস্টেমটা এখানে আসবে। রেজোনেন্স স্ট্রাকচার পরে আসছে, অর্থোপ্যারা ইন্ডিকেটরও পড়াইছি, এর আগেও পড়ে আসছে। মেন ফ্যাক্টরটা একটা জিনিস দেখো, এদিকে অক্সিজেন কি করতেছে ভাই? তার মুক্তজোড় ইলেকট্রনকে বেঞ্জিন চক্রের দিকে দিয়ে দিতেছে। অক্সিজেন কি করতেছে? তার মুক্তজোড় ইলেকট্রনকে বেঞ্জিন চক্রের দিকে দিয়ে দিতেছে। অ্যান্ড বেঞ্জিন চক্রের দিকে যখন সে তার ইলেকট্রনগুলোকে দিয়ে দিবে, অক্সিজেন যখন ইলেকট্রনগুলোকে দিয়ে দিবে বেঞ্জিন চক্রের দিকে, তখন অক্সিজেনের ইলেকট্রনের শর্ট পড়বে না? সো এই অক্সিজেনের ইলেকট্রন যখন শর্ট পড়বে, তখন অক্সিজেন কি করবে? তার এই যে তার পাশে এই অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যকার যে বন্ধন আছে, সেই বন্ধনের ইলেকট্রনকে তার নিজের দিকে আনতে থাকবে। এখন খেয়াল করো, নর্মালি অ্যালকোহলেও এরকম টাইপের কাহিনী ঘটে, অক্সিজেন হাইড্রোজেন থেকে ইলেকট্রন আনে। ধরো এটা হচ্ছে একটা অ্যালকোহল CH3, এখানে হচ্ছে হাইড্রোজেন, এখানে হচ্ছে হাইড্রোজেন, এখানে হচ্ছে হাইড্রোজেন, দেন এখানে কার্বন, দেন এখানে অক্সিজেন, এখানে হাইড্রোজেন। ভাই এখানে তো সেম টাইপের কাহিনী ঘটে। এখানে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে অক্সিজেন এইখানে হাইড্রোজেনের ইলেকট্রনকে তার নিজের দিকে টানতেছে, শেয়ারকৃত ইলেকট্রনকে। এটাও সত্য, এটা এখানেও ঘটে, এখানেও ঘটে। বাট ডিফারেন্সটা কোন জায়গায়? ডিফারেন্সটা হচ্ছে এই জায়গার যে অক্সিজেনের যে লন পেয়ার বা মুক্তজোড় ইলেকট্রন, সেই লন পেয়ার বা মুক্তজোড় ইলেকট্রন অক্সিজেনের কাছেই আছে। বাট এই জায়গার যে লন পেয়ার বা মুক্তজোড় ইলেকট্রন, সেই মুক্তজোড় ইলেকট্রন সে বেঞ্জিন চক্রকে দিয়ে দিতেছে। অর্থাৎ অক্সিজেন ইজ ইলেকট্রোনেগেটিভ, দ্যাট ইজ ট্রু, অ্যান্ড অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ হওয়ার পরেও সে তার ইলেকট্রন হারাই দিতেছে। সো এই অক্সিজেন এবং হাইড্রোজেনের শেয়ারকৃত ইলেকট্রনকে নিজের দিকে টানার এই অক্সিজেনের যে টেন্ডেন্সি থাকবে, সেটা অবশ্যই এটা থেকে বেশি থাকবে। ব্যাপারটা হচ্ছে এরকম, খেয়াল করো, এখানে এই দুইটা, এই প্রত্যেকটা ফুটা হচ্ছে 10 টাকা করে। তাহলে অক্সিজেনের হচ্ছে 40 টাকা, অক্সিজেনের কি তোমার 40 টাকা আছে, 40 টাকা আছে, তারপরেও সে হাইড্রোজেন থেকে কিছু টাকা সে নিয়ে আসে। তার মানে এটা তার টেন্ডেন্সি যে সে হাইড্রোজেন থেকে কিছু টাকা সে নিয়ে আসবে। এখানে অক্সিজেনের 40 টাকা ছিল, বাট এখানে যেটা হলো 20 টাকা সে আরও বেঞ্জিন চক্রকে দিয়ে দিতেছে। সো বেঞ্জিন চক্রকে যখন দিয়ে দিতেছে, এইদিকে টাকার শর্টেজ বেশি হয়ে যেতেছে, টাকার ঘাটতি বেশি হয়ে যেতেছে। সো ঘাটতি বেশি হওয়ার কারণে সে হাইড্রোজেন থেকে বেশি টাকা পুল করতেছে। তাহলে এখানে যেটা হলো, এখানে মুক্তজোড় ইলেকট্রন অক্সিজেনের কাছেই আছে, বাট এখানের অক্সিজেনের মুক্তজোড় ইলেকট্রন অক্সিজেনের কাছে না, এটা বেঞ্জিন চক্রে চলে গেছে। তো বেঞ্জিন চক্রে চলে যাওয়ার কারণে অক্সিজেন এখন ইলেকট্রন সার্চ করবে, অ্যান্ড সে যখন দেখবে যে তার পাশে হাইড্রোজেনের সাথে সে বন্ধন ফর্ম করে রাখছে, তখন সে হাইড্রোজেন থেকে সে বেশি ইলেকট্রনকে তার নিজের দিকে সে কী করবে? সে পুল করে নিয়ে আসবে। অর্থাৎ এখানে অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে অক্সিজেন এই ইলেকট্রনকে তার নিজের দিকে যতটা টানবে, সেই টানার পরিমাণটা এইখানের একটা এলিফেটিক অ্যালকোহল থেকে বেশি হবে, কজ তার শর্টেজ বেশি। ইলেকট্রোনেগেটিভ, দ্যাট ইজ ট্রু, বাট তার শর্টেজ বেশি। ক্লিয়ার? সে মুক্তজোড় ইলেকট্রনকে অন্য বেঞ্জিন চক্রকে দিয়ে দিতেছে। দ্যাটস ওয়াই এখানে অ্যালকোহলের, এখানে তোমার ফেনলের
এটা H প্লাস হিসেবে বের হয়ে যাওয়ার টেন্ডেন্সিটা বেশি হয়। অর্থাৎ এখানে কি হয়, এখানে আছে অক্সিজেন, এখানে যে দুইটা ইলেকট্রন সে তার নিজের দিকে টানতে থাকে, কারণ কি তার দুইটা ইলেকট্রন সে হারায় ফেলছে। সো অক্সিজেন যখন তার নিজের দিকে তার দুইটা ইলেকট্রন টানতে থাকে তখন এটা H প্লাস হিসেবে বের হয়ে যাওয়ার টেন্ডেন্সি ক্রিয়েট হয়। অ্যান্ড এটা এতটাই ক্রিয়েট হয় যে সেটা অ্যাসিডিটি শো করে, মোটামুটি অ্যাসিডিটি শো করে। অর্থাৎ অ্যাসিডিটি কীরকম শো করে, এটা হচ্ছে তোমার নীল লিটমাসকে লাল করে দেয়। এটা কী করে দেয়, নীল লিটমাসকে লাল করে দেয়। বাট একটা অ্যালকোহলের মধ্যে তুমি নীল লিটমাস দাও, কোনো চেঞ্জ হবে না, লাল লিটমাস দাও, কোনো চেঞ্জ হবে না। অর্থাৎ অ্যালকোহল একটা নিরপেক্ষ, পানির মতো। সেটার সামনে যদি তুমি অ্যাসিড দাও তাহলে সেটা ক্ষার হিসেবে কাজ করবে, সেটার সামনে যদি ক্ষার দাও তাহলে সে অ্যাসিড হিসেবে কাজ করবে। বাট ফেনল ইজ অ্যাসিড অ্যান্ড ফেনল ইজ অ্যাসিড। অর্থাৎ এটার সামনে অ্যাসিড দিলেও সে অ্যাসিড হিসেবে কাজ করবে, এটার সামনে ক্ষার দিলেও সে ক্ষার হিসেবে কাজ করবে, সরি ক্ষার দিলে সে অ্যাসিড হিসেবে কাজ করবে। ফেনল ইজ অনলি অ্যাসিড। নো চান্স যে এখানের অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যকার বন্ধন ভাঙা যাবে, এখানে অক্সিজেন আর এখানে কার্বনের মধ্যবর্তী বন্ধন ভাঙা যাবে, তাদের মধ্যকার বন্ধন কখনোই ভাঙবে না, কজ দ্যাট ইজ রেজোনেন্স স্টেবিলাইজড। এখানে তোমার অনুরণন ঘটতেছে, এখানে তোমার রেজোনেন্স ঘটতেছে। ক্লিয়ার? সো ফেনল ইজ অ্যাসিডিক, অলওয়েজ অ্যাসিডিক। সো এই কথাটা বইয়ে এটা বলার কারণ যে ভাইয়া অ্যালকোহল প্লাস অ্যাসিড ক্লোরাইডের যে বিক্রিয়াটার মাধ্যমে আমরা অ্যাস্টার প্রোডাকশন করি, দ্যাট ইজ অলসো ট্রু ফর ফেনল। বাট এখানে তোমার অ্যাস্টারিফিকেশন বিক্রিয়া কখনো ফেনল দিবে না। কারণ কি, অ্যাস্টারিফিকেশন বিক্রিয়ায় খেয়াল করো অ্যালকোহল থেকে OH রিলিজ হচ্ছে, অ্যাস্টারিফিকেশন বিক্রিয়ায় অ্যালকোহল থেকে OH রিলিজ হচ্ছে, কার্বক্সিলিক অ্যাসিড থেকে হাইড্রোজেন রিলিজ হচ্ছে। তুমি যদি এখন এই ফেনলকে না কার্বক্সিলিক অ্যাসিডের সামনে দাও, ফেনল কখনোই তার OH-টাকে রিলিজ করবে না, ফেনল অলওয়েজ তার হাইড্রোজেনটাকে রিলিজ করবে, কখনোই OH-টাকে রিলিজ করবে না, কারণ করা পসিবল না। এদিকে রেজোনেন্স ঘটতেছে, রেজোনেন্স স্টেবিলাইজড। তুমি যদি এখানে OH-টা সরায় নাও তাহলে এটা তোমার কম হয়ে যাবে, কম স্থায়ী একটা যৌগ হয়ে যাবে। সো অ্যাস্টারিফিকেশন রিয়াকশন ইজ অনলি ট্রু ফর এলিফিটিক অ্যালকোহল বাট নট ট্রু ফর অ্যারোমেটিক অ্যালকোহল। বাট অ্যালকোহলের সাথে যে অ্যাসিড ক্লোরাইডের বিক্রিয়া, দ্যাট ইজ অলসো ট্রু ফর ফেনল, বিকজ এই অ্যালকোহল প্লাস অ্যাসিড ক্লোরাইডের বিক্রিয়ায় কী হয়, এইখানে অ্যালকোহল থেকে হাইড্রোজেনটা রিলিজ হয়, অ্যান্ড দ্যাট ইজ পসিবল ফর ফেনল। ফেনল তা আগে এসে দিবে, ভাই আমার হাইড্রোজেনটা নিয়ে যাও, আমি অ্যাসিড, এই অ্যালকোহলের আগে এসে দিবে, ঠিক আছে, এলিফিটিক অ্যালকোহলের আগে এসে সে হাইড্রোজেনটাকে দিয়ে দিবে। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমরা যদি আমাকে বলে যে এরোমেটিক অ্যালকোহল এরোমেটিক অ্যাস্টার প্রোডাকশন করো, এরোমেটিক অ্যাস্টার প্রোডাকশন করার জন্য আমরা সেখানে ফেনলকে দিয়ে আমরা সেখানে কার্বক্সিলিক অ্যাসিড দিলে হবে না, সেখানে আমরা অ্যাসিড ক্লোরাইড দিতে হবে। অর্থাৎ আমরা এদিকে একটা ফেনল দিলাম, এটা হচ্ছে ফেনল, দেন OH প্লাস হচ্ছে আমরা দিলাম হচ্ছে তোমার R- COCl, দেন এইখানে বিক্রিয়াটা ঘটবে, যেমন এখানে যদি R- হিসেবে যদি আমরা দিই CH3, হিসেবে যদি CH3 তাহলে এখানে বিক্রিয়াটা ঘটবে এরকম, এটা হচ্ছে এরকম, দেন এখানে হচ্ছে O, দেন এখানে হচ্ছে তোমার এখানে হচ্ছে কি তোমার, দেন এটা যদি আমরা অ্যাড করে দিই তাহলে হচ্ছে তোমার OOC, দেন CH3 COO, এটা একটা অ্যারাইল গ্রুপ। তাহলে CH3 COO মানে এটা হচ্ছে তোমার কি R COO তারপরে AR, এটা হচ্ছে কি একটা অ্যাস্টার, এটা হচ্ছে এরোমেটিক অ্যাস্টার। ক্লিয়ার? সো এই জিনিসটা মাথায় রাখা লাগবে। সো এটাই ছিল হচ্ছে অ্যাস্টার সম্পর্কে বেসিক। এখন আমরা চলে যাবো হচ্ছে এমিনে। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি না বুঝো যে অ্যালকোহলে কি বুঝাইছি ফেনলে, তাহলে সরাসরি চলে যাওয়া হচ্ছে তোমরা 17 এবং 18 নম্বর লেকচারগুলোতে, যেখানে আমরা বেসিক পড়া আসছি, একেবারে হাইপার কনজুগেশন, রেজোনেন্স সবগুলো ডিটেলসে পড়া আসছি যে কীভাবে কী ঘটতেছে। সো ওই লেকচারগুলো না দেখে আসলে তুমি অর্গানিক কেমিস্ট্রি স্টাডি করতে পারবে না। ক্লিয়ার? তারপরে আমরা ফেনল নিয়ে পুরো আলাদা একটা আমরা লেকচার দিব, পুরো আলাদা একটা লেকচার ফেনল নিয়ে আমরা পুরো আলাদা একটা লেকচার দিব সামনে, ঠিক আছে? মেবি 37, 38, 39 নম্বর লেকচারটা, মেবি 39 না 40 নম্বর লেকচারটা হবে আমাদের ফেনল নিয়ে, ঠিক আছে? পুরাটা ফেনল ডেডিকেটেড একটা লেকচার। ঠিক আছে, তাহলে অ্যাস্টার আমাদের কমপ্লিট। এখন আমরা চলে যাবো হচ্ছে এমিনে, ঠিক আছে? এখন আমরা কোনটাতে চলে যাবো? এমিনে। সো এমিন তো তোমরা সবাই চিনো যে আমরা যদি একটা অ্যামোনিয়া যেটা আছে সেই অ্যামোনিয়ার প্রত্যেকটা হাইড্রোজেনকে যদি আমরা কি করতে থাকি, অ্যামোনিয়ার হাইড্রোজেনকে যদি আমরা অ্যালকাইল বা অ্যারাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত করি, তাহলে আমরা যে যৌগগুলো পাই সেটা হচ্ছে এমিন। যেমন এখানে একটা অ্যামোনিয়া আছে, এটার একটা হাইড্রোজেনকে যদি আমরা একটা অ্যালকাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত করি তাহলে আমরা পাবো RNH2। সো দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ এমিন। ক্লিয়ার? সো এমিনের কয়েকটা ক্লাসিফিকেশন পড়া লাগবে ইনিশিয়ালি, যে এমিন হচ্ছে ইনিশিয়ালি 3 প্রকার। ইনিশিয়ালি কয় প্রকার ভাই? 3 প্রকার। একটা হচ্ছে মানে এটা হচ্ছে এলিফিটিক এমিন,
তারপরে আরেকটা হচ্ছে তোমার কি অ্যারোমেটিক অ্যামিন, অ্যারোমেটিক অ্যামিন। আরেকটা হচ্ছে তোমার হেটেরোসাইক্লিক অ্যামিন। এই জায়গাটাতে ভাই ভেজাল লাগানো যাবে না, তুমি মেডিকেল অ্যাডমিশন এই জায়গাটাতে ভেজাল লাগাবে, আমি বুঝাইতেছি তুমি কোন জায়গাটাতে ভেজাল লাগাবে। হেটেরোসাইক্লিক অ্যামিন, অ্যারোমেটিক অ্যামিন খেয়াল করো, ইয়ার হাজির নাক্সারের বইটা কই। অ্যারোমেটিক অ্যামিন এবং হেটেরোসাইক্লিক অ্যামিন দুইটাকে তোমার কাছে সেম মনে হবে মোটামুটি। হেটেরোসাইক্লিকের বাংলা হচ্ছে বিষম চাক্রিক অ্যামিন। এলিফ্যাটিক অ্যামিন কি, তুমি যদি এই অ্যামোনিয়ার খেয়াল করো, তুমি যদি এই অ্যামোনিয়ার যেই 3টা হাইড্রোজেন আছে সেই 3টা হাইড্রোজেনকে যদি ক্রমান্বয়ে তুমি মানে এলিফ্যাটিক গ্রুপ দ্বারা প্রতিস্থাপন করতে থাকো, এলিফ্যাটিক গ্রুপ দ্বারা, এলিফ্যাটিক গ্রুপ কি মানে অ্যালকাইল গ্রুপ আর কি, অ্যালকাইল গ্রুপ সেটা একটা এলিফ্যাটিক গ্রুপ। সো অ্যালকাইল গ্রুপ দ্বারা যদি প্রতিস্থাপিত করতে থাকো যেমন RNH2, তারপরে তুমি যদি এটাকে আরেকটা করো যেমন R2NH, আরেকটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করলে, আরেকটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করলে R3N, ঠিক আছে। সো এরকমভাবে যদি প্রতিস্থাপিত করতে থাকো তখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে তোমার এলিফ্যাটিক অ্যামিন। অর্থাৎ এখানে ধরো যে NH3 এর একটা হাইড্রোজেনকে আমরা CH3 দ্বারা প্রতিস্থাপিত করলাম, CH3NH2, এটা একটা অ্যামিন। তারপরে এখানে আমরা করতে পারি, এখানে ধরো যে এটা হচ্ছে নাইট্রোজেন, দেন একটা হাইড্রোজেন, এদিকে হচ্ছে CH3, এদিকে হচ্ছে ধরো যে CH2 CH3 বা CH3 ধরো, তাহলে এটা হচ্ছে তোমার একটা এলিফ্যাটিক অ্যামিন। অথবা এদিকে একটা নাইট্রোজেন, এদিকে একটা CH3, এদিকে একটা CH3, এদিকে একটা CH3, এটা একটা এলিফ্যাটিক অ্যামিন। তোমার ভেজাল লাগানোর জায়গাটা হচ্ছে অ্যারোমেটিক আর হেটেরোসাইক্লিক অ্যামিনের মধ্যে, তুমি ভেজাল লাগাবা। অ্যারোমেটিক অ্যামিন মানে খেয়াল করো, ডেফিনেশনটা খেয়াল করো, হোয়াট ইজ অ্যারোমেটিক অ্যামিন। অ্যারোমেটিক অ্যামিন মানে যদি এই অ্যামোনিয়ার এক একটা হাইড্রোজেন পরমাণুকে আমরা অ্যারাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপন করি। অ্যারাইল গ্রুপ মানে কি, যেমন ফিনাইল গ্রুপ, বা মানে হচ্ছে অ্যালকাইল সমতুল্য অ্যারোমেটিক যে গ্রুপগুলো আছে, যেমন ফিনাইল গ্রুপ দ্বারা যদি প্রতিস্থাপিত করি, এটা হচ্ছে একটা ফিনাইল গ্রুপ। বেঞ্জিন থেকে একটা হাইড্রোজেনকে সরাই দাও, তাহলে আমরা যে গ্রুপটা পাবো সেটা হচ্ছে কি গ্রুপ, ফিনাইল গ্রুপ। আমরা যদি এটাকে প্রতিস্থাপন করি যেমন NH2, এখানে যদি আমরা কি লাগাই দিই, একটা আমরা এরকম একটা ফিনাইল গ্রুপ লাগাই দিই, তখন সেটা হচ্ছে অ্যারোমেটিক অ্যামিন। খেয়াল করো, ভালো করে খেয়াল করো এই জায়গাটাতে। অ্যারোমেটিক অ্যামিনের হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ অ্যারোমেটিক অ্যামিন? ইফ উই সাবস্টিটিউট 1 হাইড্রোজেন or 2 হাইড্রোজেন or 3 হাইড্রোজেন, মানে ব্যাপারটা হচ্ছে ইফ উই সাবস্টিটিউট এনি হাইড্রোজেন অফ অ্যামোনিয়া বাই অ্যারাইল গ্রুপ, দেন দিস কম্পাউন্ড ইজ কল্ড অ্যাজ অ্যারোমেটিক অ্যামিন। সো এখন খেয়াল করো, এদিকে আমরা 2টা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারি, 2টা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে আমরা এখানে একটা নাইট্রোজেনের পাশে আমরা কি করতে পারি, একটা নাইট্রোজেনের পাশে একটা হাইড্রোজেন রাখা, এদিকে একটা আমরা বেঞ্জিন চক্র লাগাই দিতে পারি, এদিকে একটা আমরা একটা ফিনাইল গ্রুপ লাগাই দিতে পারি। এটা হচ্ছে কি তোমার অ্যারোমেটিক অ্যামিন। অথবা এরকমভাবে বানাইতে পারি, এদিকে একটা NH দিলাম, একটা জায়গায় ধরো যে আমরা ফিনাইল গ্রুপ দিয়ে দিলাম, আরেকটা জায়গায় ধরো যে CH3 দিলাম। সো এটা হচ্ছে অ্যারোমেটিক অ্যামিন, কজ এইখানে আমরা যে কোনো একটা হাইড্রোজেনকে আমরা কি গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত করছি, অ্যারাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত করছি। সো দ্যাট ইজ অ্যারোমেটিক অ্যামিন। বাট হোয়াট ইজ হেটেরোসাইক্লিক অ্যামিন? হেটেরোসাইক্লিক অ্যামিন মানে যদি তোমার কোনো একটা সাইক্লিক কম্পাউন্ডের সাইক্লিক চক্রগুলো মেনলি ফর্ম করে, এটা মানে জৈব যুগে মেনলি ফর্ম করা হচ্ছে কার্বনগুলা, বাট কোনো একটা সাইক্লিক চক্রে যদি কি বললাম, কোনো একটা সাইক্লিক চক্রে যদি চক্রের কার্বনের পরিবর্তে যদি সেখানে নাইট্রোজেন থাকে, তখন সেটাকে বলা হয় হেটেরোসাইক্লিক অ্যামিন। ধরো এদিকে আমরা একটা 3টা কার্বন দিয়ে আমরা সাইক্লোপ্রোপেন বানাইতাম, তাই না? সেটা না বানায় আমরা যেটা করলাম সেটা হচ্ছে মাঝখানে আমরা নাইট্রোজেনকে দিয়ে দিলাম আর 2 পাশে আমরা দিলাম কার্বনকে। সো এদিকে একটা কার্বন, দেন এদিকে একটা কার্বন, দেন এদিকে এটা হচ্ছে একটা সাইক্লিক যুগ ফর্ম হলো। নাইট্রোজেনের 2টা হাত আছে, আর কয়টা হাত দরকার? একটা হাত, সো NH, আর এগুলো হয়ে গেল CH2, এগুলো হয়ে গেল CH2। সো এটাকে কি বলা হবে? এটাকে বলা হবে হচ্ছে তোমার সাইক্লো ইথিলিন অ্যামিন। খেয়াল করো, সাইক্লো ইথিলিন অ্যামিন। সো এখানে যে মেইন ব্যাপারটা ঘটলো সেটা হচ্ছে এটা মেইন চক্রের মধ্যে নাইট্রোজেন অংশগ্রহণ করছে, মেইন চক্রের মধ্যে, চক্রের ভিতরে ঢুকে গেছে এবং চক্র গঠনে অংশগ্রহণ করছে। ক্লিয়ার? এটা হচ্ছে সাইক্লোইথিলিন অ্যামিন। এখন আরেকটা চিন্তা করো, আমরা এইগুলা পড়ে আসছি, যেমন তোমার পাইরল পড়ে আসছে, আমরা যখন এরোমেটিসিটি পড়াই তখন আমরা পাইরল পড়ে আসছি। এটা হচ্ছে নাইট্রোজেন, দেন এটা হচ্ছে হাইড্রোজেন। মনে আছে কিনা? আমরা পাইরল পড়ে আসছি, দেন পিরিডিন পড়ে আসছি, এরকমভাবে বেনজিনের এই জায়গায় কার্বন না থেকে যদি এই জায়গায় নাইট্রোজেন থাকে, তখনই সেটা আমরা কি পড়ছিলাম, তোমার পিরিডিন। ক্লিয়ার? এটা এখানে দ্বিবন্ধন থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার কি পিরিডিন। এখন খেয়াল করো, এখানেও এই নাইট্রোজেন মেইন চক্রের মধ্যে অংশগ্রহণ করছে, মেইন চক্রের মধ্যে। এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, বাট এখানে হচ্ছে কার্বন থাকার কথা ছিল, বাট এখানে নাইট্রোজেন।
তো হেটেরোসাইক্লিক অ্যামিন মানে যদি মেইন চক্রের মধ্যে সেখানে তোমার নাইট্রোজেন অংশগ্রহণ করে, বাট এরা কিন্তু এরোমেটিক যৌগ, খেয়াল করো পিরিডিন পাইরোল এরা কিন্তু এরোমেটিক যৌগ, এরা দে আর নট এরোমেটিক অ্যামিন, এরা এরোমেটিক, এদের এরোমেটিসিটি আছে। তুমি দেখো, তুমি এদিকে ব্যাখ্যা করতে পারবা হাইকাল সংখ্যক ইলেকট্রন থাকবে, একান্ত দ্বিবন্ধন থাকবে, হাইকাল সংখ্যক ইলেকট্রন থাকবে এবং তারা এই পুরা চক্রের মধ্যে তোমার রেজোনেন্স করতে থাকবে। সো মেইন কথা হচ্ছে এরা হচ্ছে এরোমেটিক, যৌগ, বাট এরা এরোমেটিক অ্যামিন না। এরোমেটিক অ্যামিন মানে সেখানে হাইড্রোজেনগুলোকে আমরা ফিনাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত করব। হাইড্রোজেনগুলোকে কী করবো আমরা? ফিনাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত করব এবং সেখানে নাইট্রোজেনটা মূল চক্র গঠনে অংশগ্রহণ করবে না। হেটেরোসাইক্লিক অ্যামিন মানে সেখানে নাইট্রোজেনটা মূল চক্র গঠনে অংশগ্রহণ করবে। দ্যাটস ওয়াই হেটেরোসাইক্লিক অ্যামিনকে আমরা ইনিশিয়ালি দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে এরোমেটিক হেটেরোসাইক্লিক অ্যামিন, যারা হচ্ছে এরোমেটিক, এদেরকে এরোমেটিক অ্যামিন বলবো না, এদেরকে আমরা বলবো এরোমেটিক হেটেরোসাইক্লিক অ্যামিন। আর এদেরকে বলবো কি আমরা এলিফিটিক হেটেরোসাইক্লিক অ্যামিন, কজ এটার এরোমেটিসিটি নাই। এরোমেটিসিটি লেকচার আছে 19.1 19.2 দেখে আসো। সো এটা হচ্ছে মেইন ব্যাপার। এই যে জায়গাটা তোমরা মেডিকেল এডমিশনে ভেজাল লাগাইতে পারো। তোমাকে দিয়ে দিল যে পিরিডিন, ঠিক আছে, এটাকে দিয়ে দিল যে পিরিডিন হচ্ছে তোমার কি, মানে কোন টাইপের অ্যামিন। প্রথমে লেখা থাকলো এরোমেটিক অ্যামিন, পরে লেখা থাকলো হচ্ছে তোমার এলিফিটিক অ্যামিন, তারপরে লেখা থাকলো হচ্ছে হেটেরোসাইক্লিক অ্যামিন। এখন তুমি এটা পিরিডিন ব্যাখ্যা টাকা পড়ে আসছো, অনুধাবনে পড়ে আসছো যে পিরিডিন হচ্ছে এক ধরনের এরোমেটিক যৌগ, এটার এরোমেটিসিটি আছে, একান্ত দ্বিবন্ধন আছে, হাইকাল সংখ্যক ইলেকট্রন মানে, ঠিক আছে, তোমার কনজুগেশন আছে, সব কিছু দিয়ে তুমি ব্যাখ্যা পড়ে আসছো যে সেটা একটা এরোমেটিক যৌগ। ক নম্বর অপশনে যখনই তুমি এরোমেটিক অ্যামিন দেখবা, তুমি দেখায় চলে আসবে এরোমেটিক অ্যামিন। দ্যাট ইজ আ ট্রিক। মেডিকেল এডমিশনে তোমাকে এভাবে ভেজাল লাগাবে। সো দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। মেডিকেল এডমিশনের এটা হচ্ছে একটা ট্র্যাপ, তোমাকে এই জায়গাটাতে ট্র্যাপে ফেলাইতে হবে। বাট তোমার মাথায় রাখতে হবে দিস ইজ হেটেরোসাইক্লিক অ্যামিন। আর যদি এরোমেটিসিটি আনতে চাও তাহলে ওকে রাইট, এটা হচ্ছে এরোমেটিক হেটেরোসাইক্লিক অ্যামিন, এটা হচ্ছে এলিফিটিক হেটেরোসাইক্লিক অ্যামিন, আর এরা হচ্ছে নর্মালি এরোমেটিক অ্যামিন। ক্লিয়ার? সো এটা হচ্ছে একটা ক্লাসিফিকেশন, আরও একটা ক্লাসিফিকেশন আছে হচ্ছে তোমার এখানে নাইট্রোজেনের সাথে নাইট্রোজেনের কয়টা হাইড্রোজেন সেখানে প্রতিস্থাপিত হইতেছে সেটার উপর ডিপেন্ড করে আমরা আরেকটা ক্লাসিফিকেশন করতে পারি। সেটার উপর ডিপেন্ড করে কীরকম খেয়াল করো, ধরো এখানে আমাদের একটা অ্যামোনিয়া আছে, ঠিক আছে। সো অ্যামোনিয়ার যদি একটা হাইড্রোজেনকে আমরা প্রতিস্থাপিত করে যদি একটা অ্যালকাইল গ্রুপ লাগাই, তখন সেটাকে বলা হবে হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন। সেটা কী বলা হবে? 1 ডিগ্রি অ্যামিন। তারপরে আমরা যদি এখানে দুইটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করি অ্যামোনিয়া থেকে, তাহলে আমরা পাবো হচ্ছে আর, তারপরে এদিকে এন, তারপরে এদিকে আর, তারপরে হচ্ছে তোমার কি এদিকে এন এইচ, সরি এই জাস্ট এন এর সাথে এইচ, এইচ, এটাকে বলা হবে 2 ডিগ্রি অ্যামিন। অর্থাৎ এইদিকে নাইট্রোজেনটা সরাসরি দুইটা কার্বনের সাথে সংযুক্ত বা দুইটা অ্যালকাইল গ্রুপের সাথে কি সংযুক্ত। সো দ্যাট ইজ 2 ডিগ্রি অ্যামিন। 3 ডিগ্রি অ্যামিন কি? 3 ডিগ্রি অ্যামিন হচ্ছে এটা হচ্ছে নাইট্রোজেন, দেন এটা হচ্ছে আর, দেন এটা হচ্ছে আর, দেন এটা হচ্ছে আর, ঠিক আছে। তো এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যামিন। আর একটা স্পেশাল টাইপের অ্যামিন আছে যেটাকে বলা হচ্ছে কোয়ার্টারনারি অ্যামিন। কোয়ার্টারনারি অ্যামিন কি সেটা বোঝায়, এখানে যে নাইট্রোজেন আছে তার কিন্তু একটা মুক্তজোড় ইলেকট্রন আছে। তুমি হিসাব করে দেখো, এখানে নাইট্রোজেন 3টা আর এর সাথে সে বন্ধন ফর্ম করছে, খেয়াল করো 3টা আর এর সাথে সে বন্ধন ফর্ম করলো। তার শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। শেষ কক্ষপথে কয়টা থাকা দরকার? 8টা থাকা দরকার। তার মানে কি আছে? একটা মুক্তজোড় ইলেকট্রন আছে। এই মুক্তজোড় ইলেকট্রন দিয়ে সে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতে পারে। সো এই মুক্তজোড় ইলেকট্রন দিয়ে যখন সে আরেকটা আর গ্রুপের সাথে, অর্থাৎ রিয়েলি আর না, আর প্লাস গ্রুপের সাথে, যার অর্থাৎ একটা কার্বোক্যাটায়নের সাথে, কি জায়গা একটা কার্বোক্যাটায়ন, যেমন কি CH3+, দিস ইজ ওয়ান টাইপ অফ কার্বোক্যাটায়ন। সো একটা কার্বোক্যাটায়নের সাথে যখন এটা সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করবে, অর্থাৎ ব্যাপারটা হবে এরকম যে নাইট্রোজেন কি করবে? 2টা ইলেকট্রনেই সরবরাহ করবে, আর ড্যাশ দিলাম, তখন এইটাকে বলা হবে হচ্ছে তোমার কোয়ার্টারনারি অ্যামিন। এবং এইটার পুরাটা চার্জ হবে হচ্ছে পজিটিভ। কেন পুরাটা চার্জ পজিটিভ হবে? অ্যাকচুয়ালি পজিটিভ চার্জটা হচ্ছে নাইট্রোজেনের চার্জ কেন পজিটিভ হবে? কজ আমি আগে বলছিলাম সন্নিবেশ সমযোজী বন্ধনে কি হয় ভাই? সন্নিবেশ সমযোজী বন্ধনে তোমার একজনে 2টা ইলেকট্রন তোমার 2টা ইলেকট্রনেই শেয়ার করে। অর্থাৎ নর্মালি সমযোজী বন্ধনে কি হয়? একজনে একটা ইলেকট্রন দেয়, আরেকজনে একটা ইলেকট্রন দেয়, দুজনে শেয়ার করে। সন্নিবেশ সমযোজী বন্ধনে একজনেই 2টা ইলেকট্রন সরবরাহ করে অ্যান্ড তারা শেয়ার করে। দেন সন্নিবেশ সমযোজী বন্ধনে এদিকে নাইট্রোজেন ইজ ওয়ান টাইপ অফ তোমার দাতা, সে দান করতেছে, ওয়ান টাইপ অফ সে ডোনেট করতেছে। অর্থাৎ
তার নিজস্ব একেবারে দুইটা ইলেকট্রন ছিল, বাট সেই দুইটা ইলেকট্রনকে সে আর এর সাথে শেয়ার করার সুযোগ দিতেছে। সো সে এখানে ওয়ান টাইপ অফ দাতা হিসেবে কাজ করতেছে। সো সন্নিবেশ সমযোজী বন্ধনে যেই পরমাণুটা তোমার দুইটা ইলেকট্রনই সরবরাহ করে তারা মোটামুটি কিছুটা পজিটিভ হয়। পজিটিভ হওয়ার কারণটা হচ্ছে তারা দাতা হিসেবে কাজ করে, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই এখানে যে নাইট্রোজেন আছে সেই নাইট্রোজেন হবে পজিটিভ কজ বা পজিটিভ দ্বারা বোঝাবে। এই নাইট্রোজেনটা কি করছে ভাই, নাইট্রোজেনটা হচ্ছে এই আরকে দুইটা ইলেকট্রন সরবরাহ করছে এই সমযোজী বন্ধনের মধ্যে, এই সন্নিবেশ সমযোজী বন্ধনের মধ্যে দুইটা ইলেকট্রন সে সরবরাহ করছে। এই স্পেশাল টাইপের এয়ারটাকে বলা হয় তোমার কোয়ার্টারনারি ইমিন, কোয়ার্টারনারি ইমিন, ঠিক আছে। অনেক স্টুডেন্টে বুঝে না ভাই কোয়ার্টারনারি ইমিন যখন আমরা লিখতে চাই তখন উপরে কেন পজিটিভ চার্জ দেয়। পজিটিভ চার্জটা দেয় হচ্ছে এই কারণে, এখানে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠিত হয় মুক্তযোজী ইলেকট্রনের মাধ্যমে। সো সেই সন্নিবেশ সমযোজী বন্ধনের আলটিমেটলি তোমার ব্যাপারটা হচ্ছে এটা, ক্লিয়ার। এখন খেয়াল করো, এখন আমরা কিছু প্রোডাকশানে যাবো, এমিনের প্রোডাকশানে যাবো, বাট তার আগে আমরা এমিনের কিছু আমরা স্পেশাল ধর্ম শিখবো, স্পেশাল ক্যারেক্টার, যে স্পেশাল ক্যারেক্টারগুলো তোমাকে অনুধাবনে আসতে পারে। একেবারে মার্ক দিয়ে লিখে আসো, এগুলো অনুধাবনে আসবে, একটু কনসেন্ট্রেটেড হও। এমিনের কিছু স্পেশাল ক্যারেক্টার একটা হচ্ছে এমিনের বেসিটি, অর্থাৎ এমিনের বেসিসিটি মানে এমিনের ক্ষার ধর্ম, ঠিক আছে। এমিনের ক্ষার ধর্মের ক্রম তোমাকে বললো কয়েকটা এমিন দিয়ে বললো যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এরকম এমিন দিয়ে বললো যে তাদের ক্ষার ধর্ম তুমি যাচাই করো, ঠিক আছে। তো ধরো যে তোমাকে দেওয়া হলো হচ্ছে তোমার অ্যামোনিয়া, আমি দিলাম হচ্ছে তোমাকে একটা দিলাম এরোমেটিক এমিন, যেমন একটা দিলাম এনিলিন, ঠিক আছে। সো এটা হচ্ছে এনিলিন NH2, এটা হচ্ছে এনিলিন। তারপরে তোমাকে দিলাম হচ্ছে NH3 অ্যামোনিয়া, তারপর হচ্ছে তোমাকে দিলাম হচ্ছে তোমার একটা NH2, এখানে একটা CH3 জাস্ট সংযুক্ত CH3, তারপরে তোমাকে দিলাম হচ্ছে দুইটা N, এখানে হচ্ছে হাইড্রোজেন, দেন এইখানে CH3, দেন এইখানে CH3, তারপরে দিলাম হচ্ছে আরেকটা N, এখানে CH3, দেন এইখানে CH3, দেন এখানে CH3। এখন খেয়াল করো এখানে যে যতগুলা অ্যামোনিয়া আছে, যতগুলো নাইট্রোজেন আছে, সবগুলো একটা করে মুক্তজোড়ী ইলেকট্রন আছে। তুমি হিসাব করে দেখতে পারো, একটা করে মুক্তজোড়ী ইলেকট্রন আছে, কি আছে, একটা করে মুক্তজোড়ী ইলেকট্রন, ক্লিয়ার। এখন তোমাদেরকে বললাম যে ভাইয়া এটা হচ্ছে একটা এনিলিন, এটা হচ্ছে একটা অ্যামোনিয়া, এটা হচ্ছে 1 ডিগ্রি এমিন, এটা হচ্ছে 2 ডিগ্রি এমিন, এটা হচ্ছে 3 ডিগ্রি এমিন, ঠিক আছে। সো এই এমিনগুলাকে তুমি কি করো, তাদের ক্ষারধর্মিতা অনুসারে ক্ষারধর্ম ক্রম অনুসারে সাজাও, ক্ষারধর্মের ক্রম অনুসারে সাজাও। কোনটার ক্ষারধর্মিতা সব থেকে বেশি, কোনটার সব থেকে কম, কোনটার কম। এখন খেয়াল করো, আমরা নর্মালি অ্যামোনিয়া থেকে কাজটা শুরু করি। আচ্ছা, আগে আমরা লুইসের ধারণা অনুযায়ী ক্ষার কাকে বলে সেটা আমরা বলি। লুইসের ধারণা অনুযায়ী যে সমস্ত যৌগ বা যে সমস্ত পরমাণু বা যে সমস্ত অ্যাটম দুইটা ইলেকট্রন দান করার ক্যাপাবিলিটি রাখে, মানে মেন কথা হচ্ছে তারা মুক্তজোড়ী ইলেকট্রন দান করার ক্যাপাবিলিটি যাদের আছে তাদেরকে বলা হয় ক্ষার। তাহলে মুক্তজোড়ী ইলেকট্রন কারা দান করবে, যাদের মুক্তজোড় আছে তাদেরই তো দান করার ক্যাপাবিলিটি আছে, তাই না। আমার কাছে টাকা আছে, তার মানে আমি টাকা দান করার ক্যাপাবিলিটি আমার আছে। তাহলে এদিকে খেয়াল করো, তুমি এনিলিন দেখো, অ্যামোনিয়া দেখো, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি যাই দেখো না কেন, প্রত্যেকটা নাইট্রোজেনের উপরে এক জোড়া করে মুক্তজোড়ী ইলেকট্রন, একটা করে মুক্তজোড়ী ইলেকট্রন এক্সিস্ট করতেছে। সো তাদের প্রত্যেকের যেহেতু মুক্তজোড়ী ইলেকট্রন এক্সিস্ট করতেছে, সো তাদের প্রত্যেকেই কি ধর্ম শো করতে পারে, তাদের প্রত্যেকে হচ্ছে তোমার ক্ষার ধর্ম তারা শো করতে পারে, ক্লিয়ার। তারা প্রত্যেকেই কি শো করতে পারে, ক্ষার ধর্ম শো করতে পারে। কিন্তু তুমি যদি দেখি অ্যামোনিয়া আবার 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রির সাথে তুলনা করো, খেয়াল করো, তুমি যদি অ্যামোনিয়ার সাথে 1 ডিগ্রি তুলনা করো, এটা হচ্ছে অ্যামোনিয়ার হচ্ছে তোমার এদের দুইটা মুক্তজোড়ী ইলেকট্রন, তারপরে NH3, এটা যদি তুলনা করো, এটা হচ্ছে CH3, দেন এটা হচ্ছে তোমার NH2, অর্থাৎ এটা হচ্ছে তোমার দুইটা ইলেকট্রন। এখন একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করো, সেটা হচ্ছে যে ভাইয়া এখানে NH2-র সাথে কোনো কিছু সংযুক্ত নাই, এখানে নাইট্রোজেনের যে দুইটা মুক্তজোড়ী ইলেকট্রন, সেই দুইটা মুক্তজোড়ী ইলেকট্রন তার নিজেরই, কিন্তু এখানে NH2-এর সাথে একটা অ্যালকাইল গ্রুপ সংযুক্ত আছে, অ্যালকাইল গ্রুপ। আমরা কি জানি যে অ্যালকাইল গ্রুপগুলো তোমার ইন্ডাকটিভ ইফেক্ট শো করে। কি ইন্ডাকটিভ ইফেক্ট, ওরা হচ্ছে তোমার প্লাস ইন্ডাকটিভ ইফেক্ট শো করে, প্লাস ইন্ডাকটিভ ইফেক্ট শো করে। আবার ভাই 17-18 নম্বর লেকচার, তুমি অর্গানিক কেমিস্ট্রি 17-18 নম্বর লেকচার বোঝা ছাড়া অর্গানিক কেমিস্ট্রি জীবনেও স্টাডি করতে পারবে না, ঠিক আছে। অর্থাৎ হাইপার কনজুগেশন, ইন্ডাকটিভ ইফেক্ট, মেসোমারিক ইফেক্ট, রেজোনেন্স ইফেক্ট, এইগুলো না পড়ে আসে তুমি কোনোভাবেই তুমি অর্গানিক কেমিস্ট্রি স্টাডি করতে পারবে না। দ্যাটস আমি বারবার বলি যে ওই লেকচারগুলো পারলে 5 বার করে দেখে আসো, কারণ ওই লেকচারগুলো যদি দেখে আসো তাহলে তো অর্গানিক কেমিস্ট্রি পুরো আয়নার মতো সব কিছু দেখতে পারবা। সো এরা কী শো করে, প্লাস ইন্ডাকটিভ ইফেক্ট শো করে, অর্থাৎ অ্যালকাইল গ্রুপগুলো কী করে, ইলেকট্রনকে ঠেলে দেয়, ইলেকট্রনকে তাদের নিজের থেকে দূরে সরায় দেয়, ইলেকট্রনকে কেন্দ্রীয় পরমাণুর দিকে তারা ঠেলে দেয় ইলেকট্রনকে, ঠিক আছে। অথবা এইখানে সিম্পল হিসাবেও চিন্তা করা যায়, এদিকে নাইট্রোজেন, এদিকে কার্বন, নাইট্রোজেনের হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা বেশি, সো নাইট্রোজেন কার্বন থেকে তার নিজের দিকে ইলেকট্রন টানতে থাকবে, বাট সেটা থেকে
মেইন কথা হচ্ছে আমরা এভাবে বলি যে প্লাস ইন্ডাকটিভ ইফেক্ট, অর্থাৎ পজিটিভ বা ধনাত্মক আবেশীয় প্রভাব শো করে। তো ধনাত্মক আবেশীয় প্রভাব শো করলে কি হবে, এই সিএইচটি কি করবে, তার ইলেকট্রন সে নাইট্রোজেনের দিকে দিতে থাকবে, ইলেকট্রন নাইট্রোজেনের দিকে দিতে থাকবে। তার মানে খেয়াল করো, নাইট্রোজেনের এই অ্যামোনিয়া আর 1 ডিগ্রি এমিনের ক্ষেত্রে তুলনা করো, অ্যামোনিয়া আর 1 ডিগ্রি এমিনের ক্ষেত্রে তুলনা করো। অ্যামোনিয়ার ক্ষেত্রে অনলি নাইট্রোজেন, তার একটা মুক্তজুড়ি ইলেকট্রন। এখন এইদিকে যেটা হইতেছে সেটা হচ্ছে অ্যামোনিয়ার নাইট্রোজেনের তো মুক্তজুড়ি ইলেকট্রন আছেই, এমিনের নাইট্রোজেনের তো মুক্তজুড়ি ইলেকট্রন আছেই। অ্যালকাইল গ্রুপ কি করতেছে, ধনাত্মক আবেশীয় প্রভাবের কারণে বা প্লাস ইন্ডাকটিভ ইফেক্টের কারণে সে ইলেকট্রন এদিকে দিয়ে দিতে চাইতেছে, নাইট্রোজেনকে সে ইলেকট্রন দিয়ে দিতে চাইতেছে। তার মানে নাইট্রোজেনকে যদি তুমি ইলেকট্রন দিয়ে দিতে চাও, এইদিকে থিওরিটিক্যালি ইলেকট্রনের পরিমাণ কী হয়ে যাবে, বেশি হয়ে যাবে, কারণ এদিকে নাইট্রোজেনের তো মুক্তজুড়ি ইলেকট্রন আছেই, আর এদিকে অ্যালকাইল গ্রুপ প্লাস ইন্ডাকটিভ ইফেক্টের মাধ্যমে সেই ইলেকট্রন দিয়ে দিতেছে। সো প্লাস ইন্ডাকটিভ ইফেক্টের মাধ্যমে যেহেতু সেই ইলেকট্রন দিয়ে দিতেছে, সো এদিকে নাইট্রোজেনের মধ্যে ইলেকট্রন ম্যাঘের পরিমাণটা বেশি হয়ে যাবে। অর্থাৎ নাইট্রোজেনের মধ্যে যেহেতু এখন ইলেকট্রনের পরিমাণটা বেশি হইতেছে, সো নাইট্রোজেনের মধ্যে ইলেকট্রনের পরিমাণ বেশি হওয়ার কারণে নাইট্রোজেন ইজিলি অ্যামোনিয়া থেকে ইজিলি সে মুক্তজুড়ি ইলেকট্রন দান করতে পারবে। কারণ কি, কারণ হচ্ছে সে এটা দান করে দিলেও প্রবলেম নাই, এই সিএইচটি তাকে ইলেকট্রন দিয়ে সেটা পোষায় নেবে। That's why 1 degree amine is more basic than ammonia. ঠিক আছে, 1 degree amine হচ্ছে তোমার অ্যামোনিয়া থেকে বেশি ক্ষার, অর্থাৎ এটা ক্ষার ধর্ম বেশি, ক্ষার ধর্মিতা কি এটার বেশি, এটা তীব্র ক্ষার। অ্যামোনিয়া থেকে এটা কি ক্ষার, তীব্র ক্ষার। ইট ইজ মোর বেসিক দেন অ্যামোনিয়া। অ্যান্ড এইভাবে যদি তুমি চিন্তা করো, তাহলে আমরা একটা সিকোয়েন্স দাঁড় করা ফেলতে পারি। সেই সিকোয়েন্সটা হচ্ছে, খেয়াল করো, এটা হচ্ছে 1 ডিগ্রি এমিন, এটা হচ্ছে 2 ডিগ্রি এমিন। 2 ডিগ্রি এমিনের ক্ষেত্রে খেয়াল করো, 1 ডিগ্রি এমিনের ক্ষেত্রে ইন্ডাকটিভ ইফেক্ট শো করে একটা অ্যালকাইল গ্রুপ। 2 ডিগ্রি এমিনের ক্ষেত্রে ইন্ডাকটিভ ইফেক্ট শো করে দুইটা অ্যালকাইল গ্রুপ। খেয়াল করো, এদিকে একটা অ্যালকাইল গ্রুপ, এদিকে একটা অ্যালকাইল গ্রুপ, দুইটা অ্যালকাইল গ্রুপ, তাদের দুইজনে মিলে নাইট্রোজেনের দিকে ইলেকট্রন দিয়ে দিতেছে। তাইলে 1 ডিগ্রি এমিন থেকে 2 ডিগ্রি এমিনের যে নাইট্রোজেন আছে তার ইলেকট্রনের পরিমাণ বেশি, কারণ তাকে দুইজন অ্যালকাইল গ্রুপ মিলে তারা কি করতেছে, দুইজন অ্যালকাইল গ্রুপ মিলে তার দিকে তোমার ইলেকট্রন ঠেলে দিতেছে। সো তার এই নাইট্রোজেনের ইলেকট্রন এবিলিবিলিটি থেকে বেশি। দ্যাটস ওয়াই এই নাইট্রোজেন ইচ্ছা করলে তোমার কি করতে পারবে, ইলেকট্রন ডোনেট করে দিতে পারবে। সো দ্যাটস ওয়াই 2 ডিগ্রি এমিন ইজ মোর বেসিক, অর্থাৎ এটা হচ্ছে 1 ডিগ্রি এমিন থেকে তীব্র ক্ষার। আচ্ছা, ওকে, লজিক্যালি যাও, লজিক্যালি কি হওয়ার কথা, 3 ডিগ্রি এমিন হচ্ছে 2 ডিগ্রি এমিন থেকে বেশি অ্যাসিডিক, বেশি বেসিক বা বেশি ক্ষারীয়। সেটার কজ কি, সেটার কজ হচ্ছে, ভাই খেয়াল করো, এদিকে তিনজনে ইন্ডাকটিভ ইফেক্ট শো করতেছে, অর্থাৎ এরা ইলেকট্রন দিতেছে, সবাই মিলে ইলেকট্রন দিতেছে। তো সবাই মিলে এখানে তিনটা অ্যালকাইল গ্রুপ এই নাইট্রোজেন কি ইলেকট্রন দিতেছে। দ্যাটস ওয়াই নাইট্রোজেনে তো মুক্তজুড়ি ইলেকট্রন আছে, আরও তিনজনে মিলে দিতেছে। দ্যাটস ওয়াই এখানে নাইট্রোজেন আরও ইজিলি সে ইলেকট্রন কী করতে পারবে, ডোনেট করে দিতে পারবে। দ্যাটস ওয়াই মেইন সিকোয়েন্সটা হওয়া উচিত, ভাই 3 ডিগ্রি এমিন ইজ সব থেকে বেশি বেসিক, তারপরে 2 ডিগ্রি এমিন, তারপরে 1 ডিগ্রি এমিন, তারপরে হচ্ছে অ্যামোনিয়া, অ্যান্ড তারপরে সিরিজে আসবে আমাদের এনিলিন। এনিলিন কেন আসবে সেটা আমি বুঝাইতেছি। এটা হচ্ছে লজিক্যাল একটা সিরিজ হওয়ার কথা ছিল। খেয়াল করো, এই জায়গাটা হচ্ছে প্যাচ, মেডিকেল অ্যাডমিশনে তোমরা এই জায়গাগুলোতে প্যাচ লাগাবা ভাইয়া, বা যে কোনো একটা কম্পিটিটিভ এক্সামে তোমাদের এই জায়গাগুলো দিয়ে তোমাদের প্যাচ লাগাবে। দেখো তোমরা পড়ে গেছো সব, 3 ডিগ্রি এমিন সব থেকে ক্ষারীয় হবে, 2 ডিগ্রি এমিন, তারপরে 1 ডিগ্রি, তারপরে NH3। এটা হওয়ার কথা ছিল, লজিক্যালি হওয়ার কথা ছিল। প্রবলেম বাধে হচ্ছে 3 ডিগ্রি এমিনের ক্ষেত্রে। কি প্রবলেম বাধে সেটা হচ্ছে, দেখো 3 ডিগ্রি এমিনে 3টা অ্যালকাইল গ্রুপ সংযুক্ত। 3টা অ্যালকাইল গ্রুপ সংযুক্ত হওয়ার কারণে কি হয়, এখানে ক্রাউডিং সৃষ্টি হয়ে যায়। ব্যাপারটা হচ্ছে এরকম, খেয়াল করো, ধরো এদিকের যে অ্যামোনিয়াটা আছে, এদিকের অ্যামোনিয়ার মধ্যে একটু ক্রাউডিংটা বেশি হয়, অর্থাৎ এটা হচ্ছে নাইট্রোজেন, এটা হচ্ছে তোমার মুক্তজুড়ি ইলেকট্রন, এখানে হচ্ছে ধরো যে সে কার্বনের সাথে সংযুক্ত, দেন এখানে আছে কার্বন আবার 3টা হাইড্রোজেনের সাথে সংযুক্ত, একটা হাইড্রোজেন, দেন একটা হাইড্রোজেন, এখানে আবার সে আরেকটা কার্বনের সাথে সংযুক্ত, এখানে হচ্ছে আরেকটা হাইড্রোজেন, দেন এখানে একটা হাইড্রোজেন, দেন এখানে আরেকটা হাইড্রোজেন, এখানে হচ্ছে আরেকটা কার্বনের সাথে সংযুক্ত, এখানে হচ্ছে একটা হাইড্রোজেন, এখানে হচ্ছে একটা হাইড্রোজেন, দেন এখানে হচ্ছে একটা হাইড্রোজেন। অর্থাৎ এইটার স্ট্রাকচারটা যদি আমরা দেখাই, মোটামুটি স্ট্রাকচার হচ্ছে এটা। এখন খেয়াল করো, আমরা মানলাম যে এখানে যে CH3 যে গ্রুপ, সেই CH3 গ্রুপ কী করে ভাইয়া, এই অ্যামোনিয়ার দিকে ইলেকট্রন তার নিজের দিকে দিয়ে দেয়। বাট প্রবলেম বাধা হচ্ছে অ্যামোনিয়ার চারপাশে, খেয়াল করো এই নাইট্রোজেনের চারপাশে, নট অ্যামোনিয়া,
খেয়াল করো, এরা কি করে ইন্ডাকটিভ ইফেক্টের মাধ্যমে ইলেকট্রন নাইট্রোজেনের দিকে দিয়ে দিতেছে, বাট প্রবলেম ইজ দ্যাট নাইট্রোজেনের চারপাশে এই গ্রুপগুলো এমনভাবে আছে যে এই নাইট্রোজেনটা ইলেকট্রনটাকে যে দান করবে, সে দান করার মতো সে স্পেসটা পায় না। আমি ঠিক আছে তোমাকে ইলেকট্রন দিলাম, বাট তোমাকে আমি স্পেস দিলাম না ইলেকট্রনটা দান করার। সো ইলেকট্রনটা দান করার যদি তোমাকে স্পেস না দেই, তাহলে তো তুমি ক্ষার ধর্ম শো করতে পারবে না। মানে ব্যাপারটা হচ্ছে যে এই আমি কতটুক টাকা ব্যয় করতে পারতেছি, ধরো আমার হাতে কলম, ঠিক আছে, আমি কত কলম মানে টাকা, ধরো আমি যত টাকা ব্যয় করতে পারতেছি তত আমি বেশি ধরো যে দাতা, ঠিক আছে। এখন আমার সাথে ধরো যে আমি নিজের টাকা কামাই ধরো যে আমি কি করি, মানুষের দান করি। এখন আরেকজন ব্যক্তি সে নিজের টাকা কামায়, প্লাস হচ্ছে তার আরও একজন ব্যক্তি তাকে সাহায্য করে টাকা দিয়ে, তার মানে তার দান করার ক্ষমতা বেশি, তার নিজের তো আছেই, তার পাশাপাশি তার আরেকজন মানুষ আছে যে তাকে টাকা দিতেছে। 2 ডিগ্রি এমিনের ক্ষেত্রে কি, তার নিজের তো টাকা আছেই, আরও 2 জন মানুষে তাকে ডোনেট করতেছে, তো তাকে যখন দিতেছে তো তখন সে দাতা, আরও বেশি দাতা সে। এইটার ক্ষেত্রে হওয়ার কথা কি ছিল, তার নিজের তো টাকা বেশি আছে, 3 জন তাকে টাকা দিতেছে, তার মানে সে আরও বেশি দাতা হওয়ার কথা ছিল। প্রবলেম হয়ে গেল, 3 জন তারা টাকা দিতেছে, বাট 3 জন তাকে 4-5 দিয়ে ধরে রাখতেছে যে তুমি টাকা দিতে পারবে না, 4-5 দিয়ে ধরে রাখছে, তাকে 4-5 দিয়ে আটকে ফেলছে। তুমি ঠিক আছে তোমাকে আমি টাকা দিতেছি, কিন্তু তুমি টাকা বাইরে দিতে পারবে না। সো আমি যদি টাকা যদি বাইরে না দিতে পারি, আমাকে যদি আটকে রাখে, টাকা যদি আমি বাইরে না দিতে পারি, তাহলে তো আমি দাতা হইতে পারলাম না। ব্যাপারটা হচ্ছে এটা, যে এই যে অ্যামোনিয়া যে বা এই যে এখানে যে নাইট্রোজেনগুলো বা এমিনগুলো যে তোমার ক্ষার ধর্মটা শো করতেছে, সেই ক্ষার ধর্মটা শো করতেছে এখানে নাইট্রোজেন মুক্তজোড় ইলেকট্রনটা দান করতে পারতেছে কিনা, বা কতটুকু ইজিলি দান করতে পারতেছে। সো আমরা দেখলাম যে অ্যামোনিয়া থেকে 1 ডিগ্রি এমিন ইজিলি দান করতে পারে, কজ হচ্ছে সেখানে তোমার কি হয়, ইন্ডাকটিভ ইফেক্টের মাধ্যমে সেখানে ইলেকট্রন আসে, সো তার যেহেতু ইলেকট্রন অ্যাভেলেবল আছে, সো সেই 2টা ইলেকট্রন ছাড়া দিলেও সমস্যা নাই। সো এটা থেকে এটা একটু বেশি টেন্ডেন্সি থাকে তার ইলেকট্রন ছাড়া দেওয়ার, দ্যাটস ওয়াই 2 ডিগ্রি একটু বেশি টেন্ডেন্সি, 3 ডিগ্রি বেশি হওয়ার কথা ছিল, বাট 3 ডিগ্রিতে তোমার এখানে তোমার স্টেরিক হিন্ড্রেন্সের কারণে, এটাকে বলা হয় স্টেরিক হিন্ড্রেন্স বা স্টেরিক বাধা, এই স্টেরিক বাধার কারণে সে তার ইলেকট্রনগুলোকে সে কী করতে পারে না, যতটুকু ডোনেট করার কথা ছিল, আমি বলতেছি না একেবারে সে ক্ষার ধর্ম শো করে না, সে কিছুটা করে, সে কিছুটা ক্ষার ধর্ম সে শো করে, বাট তার ক্ষার ধর্ম হওয়ার কথা ছিল বেস্ট, সবার থেকে বেশি, বাট তার ক্ষার ধর্মটা এমন একটা পজিশনে চলে আসে যে এইটার ক্ষার ধর্ম আলটিমেটলি 1 ডিগ্রি এমিন থেকেও তোমার কম হয়। অর্থাৎ মেইন সিকোয়েন্সটা হওয়ার কথা ছিল হচ্ছে 3 ডিগ্রি সব থেকে বেশি, তারপর 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, তারপরে NH3, কিন্তু এখানে যেটা হয় সেটা হচ্ছে 2 ডিগ্রি সবার থেকে বেশি, তারপরে 1 ডিগ্রি, এই 1 ডিগ্রি আর অ্যামোনিয়ার মাঝখানে আসে 3 ডিগ্রি, 3 ডিগ্রি দেন হচ্ছে অ্যামোনিয়া। দেখছো, এটা হচ্ছে মেন বিষয়, যেখানে 2 ডিগ্রি এমিন হচ্ছে সব থেকে বেশি ক্ষারীয়, তারপরে 1 ডিগ্রি এমিন, তারপরে 3 ডিগ্রি এমিন, তারপরে অ্যামোনিয়া, তারপরে হচ্ছে এনিলিন। এখন আমরা দেখাবো যে এনিলিন আর অ্যামোনিয়ার মধ্যে ব্যাপারটা দেখাবো যে এনিলিন আর অ্যামোনিয়ার মধ্যে তোমার কেন এনিলিন হচ্ছে কম ক্ষারীয়, অ্যামোনিয়া হচ্ছে বেশি ক্ষারীয়, সেটা দেখাবো। তোমরা যারা বুঝতে 17-18 নম্বর লেকচার দেখে আসছো তারা মোটামুটি গেস করে ফেলছো কি, কারণ এনিলিনে তোমার রেজোনেন্স ঘটে, ক্লিয়ার। সো এই জিনিসটা বুঝতে পারছো আশা করি, যে এখানে 3 ডিগ্রি এমিনের এটা পরীক্ষা আসতে পারে অনুধাবনে, 3 ডিগ্রি এমিনের ক্ষারত্ব সব থেকে বেশি হওয়ার পরেও কেন 3 ডিগ্রি এমিনের ক্ষারত্ব 1 ডিগ্রি এমিন থেকেও কম, সেটার কজ কি, সেটার কজ তুমি দেখাবো যে স্টেরিক হিন্ড্রেন্স বা স্টেরিক বাধা থাকার কারণে সেটা যতটুকু ইজিলি দান করার কথা ছিল ততটুকু ইজিলি সে দান করতে পারে না। ক্লিয়ার ওকে। সো এখন আমরা যেটা যাবো সেটা হচ্ছে অ্যামোনিয়া আর এনিলিনের মধ্যে। আমি পুরা সিরিজটা পড়াইতেছি কারণ মেডিকেল এডমিশন, বিভিন্ন কম্পিটিটিভ এডমিশন, অনুধাবনে এই জায়গাগুলো খুব বেশি আসে। এখন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে তুমি অ্যামোনিয়া আর এনিলিনের কথা চিন্তা করো, তোমাকে অ্যামোনিয়া দিলাম আর এনিলিন দিলাম, তো তোমাকে যদি আমি অ্যামোনিয়া আর এনিলিন দিই, খেয়াল করো এটা হচ্ছে তোমার এনিলিন, এটা হচ্ছে কি এনিলিন, এটা হচ্ছে এনিলিন, তো এটা হচ্ছে তোমার নাইট্রোজেন, এটা হচ্ছে হাইড্রোজেন, এখানে হচ্ছে তোমার মুক্তজোড় ইলেকট্রন আছে, এখানে গেছে মুক্তজোড় ইলেকট্রন আছে, এটা হচ্ছে নর্মাল অ্যামোনিয়া NH3, এখন এখানে খেয়াল করো অ্যামোনিয়া আর এনিলিনের মধ্যে যদি তুলনা করো, তাহলে দেখো এনিলিনের মধ্যে কি হয়েছে ভাই, এটা হচ্ছে একটা মুক্তজোড় ইলেকট্রন, এটা হচ্ছে একটা সিগমা বন্ড, এটা হচ্ছে পাই বন্ডেড সিস্টেম। তাহলে খেয়াল করো মুক্তজোড় ইলেকট্রন সিগমা বন্ধন দ্বারা পাই বন্ডেড সিস্টেম থেকে কি আছে ভাই, সেপারেটেড আছে, তো এটা করলে কি করবে, রেজোনেন্স করবে। রেজোনেন্স মানে কি, এখানে তোমার যেই দুইটা মুক্তজোড় ইলেকট্রন আছে, আনহাইব্রিডাইজড পি অরবিটালে যে মুক্তজোড় ইলেকট্রন আছে সেটা তোমার পাই বন্ধনের দিকে শিফট করবে, পাই বন্ধনের দিকে শিফট করবে, মানে এখানে যেটা হইতেছে
খেয়াল করো, আমি পুরো রেজোনেন্স স্ট্রাকচার দেখাই দিচ্ছি না। রেজোনেন্স স্ট্রাকচার তোমরা কীভাবে লিখতে হয় জানো, এটা এইভাবে আসবে, তারপর এটা এইভাবে আসবে, তারপরে এটা আবার ঘুরতে থাকবে। তো মেন কথাটা হচ্ছে খেয়াল করো, এই দিকের নাইট্রোজেনের যে দুইটা মুক্তজোড়ী ইলেকট্রন আছে, সেটার মুক্তজোড়ী ইলেকট্রন সে বেনজিন চক্রকে দিয়ে দিতেছে। এই দুইটা মুক্তজোড়ী ইলেকট্রন সে কাকে দিয়ে দিতেছে? বেনজিন চক্রকে দিয়ে দিতেছে। সো এইখানের মুক্তজোড়ী ইলেকট্রন যেহেতু সে বেনজিন চক্রকে দিয়ে দিতেছে, তো বাইরের একটা পরমাণুকে কি করা, বাইরের একটা পরমাণুকে যে সে দুইটা মুক্তজোড়ী ইলেকট্রন দান করবে, সেই দান করার টেন্ডেন্সি কমে যায়। কজ হচ্ছে সে মুক্তজোড়ী ইলেকট্রন আগে বেনজিন চক্রকেই দিয়ে দিতেছে। সো সে বাইরের কাউকে যে সেই ইলেকট্রন একজোড়া মুক্তজোড়ী ইলেকট্রন দান করবে, সেই দান করার ক্যাপাবিলিটি তার কি থাকে না। দ্যাটস ওয়াই সেইটার যে ক্ষারত্ব, সেটার ক্ষারত্ব অ্যামোনিয়া থেকেও কম হয়। বিকজ অ্যামোনিয়া তো দান করতে পারবে, কাজ তার দুইটা মুক্তজোড়ী ইলেকট্রন আছে, সেই ইচ্ছা করলে দান করতে পারবে। তো এটা হচ্ছে মেইন ব্যাপার, যে এখানে রেজোনেন্স ঘটে। ব্যাপারটা হচ্ছে এরকম, তোমার মধ্যে ধরো যে অ্যামোনিয়া, তার কাছে 1 প্লেট ভাত আছে, আর হচ্ছে এনিলিন। এখন অ্যামোনিয়া হচ্ছে এমন একজন মানুষ যার ক্ষুধা নাই, সো সে খাইলো না, সে 1 প্লেট ভাত দান করে দিল। বাট এই এনিলিন হচ্ছে এমন একজন মানুষ যার ধরো যে ক্ষুধা আছে, সো তাকে 1 প্লেট ভাত দেওয়া হলো, সে নিজেই খায় ফেললো ভাত। সো বাইরের মানুষকে দান করার ক্যাপাবিলিটি তার নাই, বা দান করার ক্যাপাবিলিটি কম, কারণ সে নিজেই বেশিরভাগটা খায় ফেলছে। সো এনিলিনের ঘটা হচ্ছে এটা, যে এখানে যে দুটো ইলেকট্রন, সেই দুটো ইলেকট্রন সে বেনজিন চক্রকে দিয়ে দেয়। সো বেনজিন চক্রকে দিয়ে দেওয়ার কারণে তার নিজের কাছে ইলেকট্রন থাকে না যে অন্যকে সে দান করবে, বা থাকলেও সেটা টেন্ডেন্সি কম থাকে। টেন্ডেন্সি কি থাকে? কম থাকে, কজ সেটার পুলিং হয়ে বেনজিন চক্রকে দিয়ে দেয়। সো এটা হচ্ছে প্লাস মেজোমারিক ইফেক্ট প্লাস এম ইফেক্ট শো করে। প্লাস এম ইফেক্টের কারণে এনিলিনের কি হয়, তোমার ক্ষারত্ব কমে যায় অ্যামোনিয়া থেকে, অর্থাৎ অ্যামোনিয়া হচ্ছে মোর বেসিক দেন হচ্ছে তোমার কি এনিলিন। ক্লিয়ার? দেন এনিলিন। সো এটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন, বিভিন্ন এইচএসসি সব জায়গায় এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, কারণ স্যারেরা দেই তোমাদেরকে ভেজাল লাগানোর জন্যে। আচ্ছা ঠিক আছে, ভেজাল লাগা দেখ, ঠিক আছে। সো এই জিনিসটা একটু মাথায় রাখো, কারণ খুব ইম্পর্টেন্ট। ক্লিয়ার? আচ্ছা, তো এখন আমরা যাবো হচ্ছে তোমার এমিনের প্রস্তুতি এবং শনাক্তকরণ। খেয়াল করো, এমিনের প্রস্তুতি এবং শনাক্তকরণের মধ্যে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে আচ্ছা, প্রথম হচ্ছে প্রিপারেশন। এটিকে লিখো, প্রিপারেশনের মধ্যে তুমি একটু কাজ করো। আচ্ছা, তো প্রিপারেশনের মধ্যে ফার্স্ট হচ্ছে তোমার এমিনোলাইসিস প্রক্রিয়া। লিখো, ক্যাপশন দেওয়া হচ্ছে এমিনোলাইসিস। এমিনোলাইসিস হচ্ছে তোমার সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বিক্রিয়া, অর্থাৎ এমিনোলাইসিস হচ্ছে তোমার সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক রিঅ্যাকশন। অর্থাৎ নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এবং নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কিন্তু আমরা পড়ে আসছি। সো এক্ষেত্রে কী করা হয়, এক্ষেত্রে হচ্ছে তোমার যে কোনো একটা অ্যালকাইল হ্যালাইড নেওয়া হয়, সেই অ্যালকাইল হ্যালাইডের সাথে আমরা অ্যামোনিয়ার বিক্রিয়া ঘটাই। কার বিক্রিয়া ঘটাই? অ্যামোনিয়ার। সো অ্যালকাইল হ্যালাইডের সাথে যখন আমরা অ্যামোনিয়ার বিক্রিয়া ঘটাই, তখন আমরা অ্যাকচুয়ালি এমিন পাই, আর NH2 প্লাস, এখান থেকে যে একটা হাইড্রোজেন যায়, সেই হাইড্রোজেন এখানের হেলোজেনের সাথে বিক্রিয়া করে X হয়। দ্যাট মিনস এদিকে অ্যামোনিয়া থেকে একটা, এদিকে কি হয়, এদিকে হচ্ছে তোমার এদিকের একটা অ্যামোনিয়া NH2 এদিকের X-কে প্রতিস্থাপন করে এদিকে বসে যায়, এদিকের যে একটা হাইড্রোজেন আছে, সেই হাইড্রোজেন অ্যাকচুয়ালি এই X এর সাথে সংযুক্ত হয়ে যায়, আর তিনটে HX প্রোডাকশন হয়। মিলে হচ্ছে আমরা যদি ধরো যে আমরা CH3 আমরা নিব হচ্ছে CH3 আয়োডাইড, অর্থাৎ মিথাইল আয়োডাইড নিব। কারণ আয়োডাইড নেওয়ার কারণ হচ্ছে আয়োডাইড হচ্ছে ইজিলি লিভ করে, ঠিক আছে, আর লিভিং গ্রুপ, খুব স্ট্রং লিভিং গ্রুপ, অর্থাৎ খুব ইজিলি সেটা লিভ করে ফেলে। সো আমরা যদি ধরো CH3 নিই, তার সাথে যদি আমরা কী করি ভাই, তার সাথে যদি আমরা NH2 দিই, তার সাথে কী দেবো আমরা? NH3 দিই, তখন যেটা প্রোডাকশন হবে সেটা হচ্ছে এখানে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 কোয়াটারনারি, সেই সবগুলোর একটা মিশ্রণ উৎপন্ন হবে। কীরকম? এখানে যদি দিই ইনিশিয়ালি CH3 প্লাস NH2, এখানে কী করবে, CH3 এই আইটাকে NH2 এসে প্রতিস্থাপন করে দিবি, তাহলে NH2 যদি প্রতিস্থাপন করে তাহলে আমরা পাবো CH3 NH2 প্লাস এদিক থেকে যে হাইড্রোজেনটা আছে সেটা আয়ের সাথে মিলিত হয়ে HI প্রোডাকশন হবে। এই CH2 NH2 কী করবে, খেয়াল করো, এই CH3 NH2 কী করবে, CH3 NH2 CH3 কে আবার অ্যাটাক করবে।
বিক্রিয়া পাত্রে তো অনেক CH3 আছে, তো এটাকে আবার অ্যাটাক করবে CH3NH2। এখানের এগেইন একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে, খেয়াল করো। এমিনের ডেফিনেশন হচ্ছে যেখানে আমরা অ্যামোনিয়ার হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করি। সো এখানে অ্যামোনিয়ার হাইড্রোজেন প্রতিস্থাপিত করেছে এই CH3 দ্বারা। এখানে এগেইন অ্যামোনিয়ার যে হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে CH3 দ্বারা, বা এখানে অ্যাকচুয়ালি মেনলি CH3 দ্বারা যদি প্রতিস্থাপিত হয় তাহলে এখানে একটা হাইড্রোজেন চলে গেলো, HI প্রোডাকশন হলো, তার সাথে প্রোডাকশন হলো হচ্ছে, খেয়াল করো এদিকে যদি একটা হাইড্রোজেনকে আমরা সরাই দিই তাহলে নাইট্রোজেনের সাথে এখানে আর একটা CH3 গ্রুপ সংযুক্ত হইতেছে। সো আমরা পাইতেছি হচ্ছে আলটিমেটলি CH3NH CH3, এবং এটা হচ্ছে তোমার 2 ডিগ্রি এমিন। এটা কি 2 ডিগ্রি এমিন, কজ এখানে নাইট্রোজেনটা সরাসরি দুইটা কার্বনের সাথে সংযুক্ত। তার সাথে যদি আমরা দিই এগেইন এটা কি করবে CH3 2, খেয়াল করো CH3 2NH, এটা কি করবে, এটা এগেইন তোমার CH3I এর সাথে বিক্রিয়া করবে, CH3I এর সাথে বিক্রিয়া করে এটা 3 ডিগ্রি এমিন প্রোডাকশন করবে। 3 ডিগ্রি এমিন কীভাবে প্রোডাকশন করবে, তাহলে ভাই এদিকের একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে CH3 দ্বারা। তাহলে এদিকের একটা হাইড্রোজেন যদি CH3 দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে এটাকে সরাই দিলাম, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে CH3 কারণ এদিকে 3টা CH3 আসতেছে, এদিকে 2টা আর একটা নতুন আসতেছে আর একটা নাইট্রোজেন আছে, প্লাস এখান থেকে যে হাইড্রোজেনটা গেল সেটা এই আয়োডিনের সাথে বিক্রিয়া করলো, HI প্রোডাকশন করলো। এগেইন কি করবে, এইটা আরেকটা CH3I কে অ্যাটাক করবে। তো এটা যদি আরেকটা CH3I কে অ্যাটাক করে তাহলে এটা হচ্ছে CH3 দেন 3 দেন N প্লাস আরেকটা যদি CH3I কে অ্যাটাক করে তখন যেটা হবে সেটা হচ্ছে আরেকটা CH3 কে যখন এই নাইট্রোজেন নিবে তখন এখানে নাইট্রোজেনকে প্রতিস্থাপিত করার কিছু নাই, এদিকে হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন হবে। অর্থাৎ এই নাইট্রোজেনের যে দুইটা মুক্তজোড়ী ইলেকট্রন আছে সেই দুইটা মুক্তজোড়ী ইলেকট্রনের সাথে এই CH3 কি করবে, তোমার সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করবে। তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে তোমার এখানে CH3 আইসা এখানে যে নাইট্রোজেনের আছে সেই নাইট্রোজেনের সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করবে। অর্থাৎ এখানে আমরা যেটা পাবো ইনিশিয়ালি সেটা হচ্ছে CH3, খেয়াল করো CH3 3টা আছে আর CH3 4টা হবে, অর্থাৎ এবং 4টা হলেও এখানে যদি সন্নিবেশ সমযোজী বন্ধন গঠিত হইতেছে সো এটা প্লাস হবে, কজ এখানে খেয়াল করো এখানে যেটা হইতেছে এখানে হচ্ছে নাইট্রোজেন, এখানে হচ্ছে CH3 আছে, এখানে হচ্ছে CH3 আছে, দেন এখানে হচ্ছে CH3 আছে, এখানে হচ্ছে CH3 আছে। এখানে যে তোমার দুইটা মুক্তজোড়ী ইলেকট্রন আছে, যে দুইটা মুক্তজোড়ী ইলেকট্রন সে এখানে CH3, খেয়াল করো এখানে CH3I না, CH3I পুরোটা দেখাবো, CH3I না, সি এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, দেন এখানে হাইড্রোজেন, দেন এখানে হচ্ছে I। তো এখানে সি কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি কম, আয়োডিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, সো এটা হবে ঋণাত্মক আর এটা হবে ধনাত্মক। সো একটা টাইম এটার মাঝখানে বন্ধন ভাঙা যাবে, সো এটা পুরোপুরিভাবে রিলিজ হয়ে গেলে এটা হবে I মাইনাস, এটা হবে কি CH3 প্লাস। অর্থাৎ এটা একটা কি কার্বোক্যাটায়ন, এটা কয়টা ইলেকট্রন দরকার, 2টা ইলেকট্রন দরকার। কারণ তুমি একটা কার্বোক্যাটায়নের দেখো কয়টা ইলেকট্রন আছে, 6টা ইলেকট্রন আছে, খেয়াল করো তার দরকার কয়টা, 8টা, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, সো এখানে তার কার্বোক্যাটায়ন, সো কার্বোক্যাটায়ন 2টা ইলেকট্রন দরকার। সো এই 2টা ইলেকট্রন সে নিবে কোন জায়গা থেকে, এইখানের মুক্তজোড়ী ইলেকট্রন থেকে। মুক্তজোড়ী ইলেকট্রন থেকে যখন নিবে তখন এইদিকে নাইট্রোজেন পজিটিভিটি শো করবে। কেন নাইট্রোজেন পজিটিভিটি শো করবে, কারণ সে মুক্তজোড়ী ইলেকট্রন সে কি করতেছে, সন্নিবেশ সমযোজী বন্ধনে সে সরবরাহ করতেছে, দ্যাটস এটা হবে পজিটিভ। সো এটা হবে পজিটিভ, অর্থাৎ CH3 4N এটাকে আমরা এরকমভাবে পজিটিভ দিয়ে দিতে পারি, এটা হচ্ছে পজিটিভ। তার সাথে যে I মাইনাসটা আছে সেই I মাইনাসটা থাকবে, বাট এই জায়গায় কোনো কিন্তু HI প্রোডাকশন হবে না, কারণ এই জায়গায় কোনো হাইড্রোজেন প্রতিস্থাপিত হয় নাই। ক্লিয়ার? এখন মেকানিজম কি, মেকানিজম খুব ইজি, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক রিঅ্যাকশন পড়ছো না, SN1 SN2 এরকম কীরকম হবে, খেয়াল করো এদিকে কী হবে একেবারে খেয়াল করো। এখন আমরা যেটা করবো, আচ্ছা এটা আমি বুঝানি, এখন আমরা যেটা করবো এখানে KOH, এখানে সবগুলো একটা মিশ্রণ তৈরি হবে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি। KOH এর উপস্থিতিতে আমরা কী করবো, আংশিক পাতন করবো। সো আংশিক পাতন করলে আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি সবগুলোকে সুন্দর করে আলাদা করতে পারবো। সো দিস ইজ দ্য প্রসেস বাই হুইচ উই ক্যান প্রডিউস এনি টাইপস অফ এমিন 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অর কোয়াটারনারি। ইট ইজ কল্ড সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক রিঅ্যাকশন বা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা একটু শর্টকাটে একটু মেকানিজমটা দেখে নিব, ক্লিয়ার? তাহলে তোমরা ডিটেলসে বুঝতে পারবা। আমরা জাস্ট এইখানের মেকানিজমটা দেখি, খেয়াল করো মেকানিজমটা কী হবে। এখানে হচ্ছে ভাই CH3 আছে, তাই না? এখানে কি আছে CH3I, এখানে হচ্ছে C, দেন এখানে হচ্ছে H, দেন এখানে হচ্ছে H, দেন এখানে হচ্ছে H, এখানে হচ্ছে কি তোমার I প্লাস এখানে কি ভাই NH3, অর্থাৎ NH3 যদি আমরা দেখাই তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এই NH3 এর খেয়াল করো এটা হচ্ছে NH3, অর্থাৎ এটা হচ্ছে নাইট্রোজেন, এটা হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে একটা হাইড্রোজেন, দেন এটা হচ্ছে একটা হাইড্রোজেন, এদিকে হচ্ছে তোমার কি আছে, 2টা ইলেকট্রন আছে, 2টা কি আছে ইলেকট্রন আছে, এক্সিস্ট করতেছে। এখন কি হবে, এদিকে কার্বন এবং আয়োডিনের মধ্যে আয়োডিনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে কি বেশি, তাহলে আয়োডিন হবে আংশিক নেগেটিভ আর কার্বন হবে কি আংশিক পজিটিভ। এই কার্বন যখন আংশিক পজিটিভ হইতে থাকবে, এই হাইড্রোজেনটা কীভাবে দেখায়, হাইড্রোজেনটা কীভাবে দেখায় খেয়াল করো, এই
কার্বনটা যখন আংশিক পজিটিভ হবে তখন এই যেই এইটার যেই তোমার দুইটা মুক্তচুরি ইলেকট্রন আছে সেই দুইটা মুক্তচুরি ইলেকট্রন এটা যেহেতু পজিটিভ, খেয়াল করো এটা যেহেতু পজিটিভ এবং এটা কি পজিটিভ, কার্বন নিউক্লিয়াস পজিটিভ, অ্যান্ড এখানের অ্যামোনিয়া একটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। কেন নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে? কারণ নিউক্লিওফাইল আর দোজ কম্পাউন্ডস হুইচ আর ইলেকট্রন রিচ কম্পাউন্ড, যাদের মধ্যে ইলেকট্রন আছে, ইলেকট্রন যারা নিউক্লিয়াসকে দিয়ে দিতে পারবে, দ্যাট মিনস পজিটিভকে দিয়ে দিতে পারবে। সো পজিটিভকে দিয়ে দেওয়ার জন্য কী হতে হবে, তাদের নিজের নেগেটিভ হইতে হবে অথবা তাদের নিজের ইলেকট্রন বেশি থাকতে হবে বা মুক্তজুড়ি ইলেকট্রন থাকতে হবে। মেন কথা হচ্ছে যদি কারো মুক্তজুড়ি ইলেকট্রন থাকে বা কেউ নেগেটিভ হয় তখন সে নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। সে কী করবে, নিউক্লিয়াসকে সে অ্যাটাক করতে পারবে। কেন নিউক্লিয়াসকে সে অ্যাটাক করতে পারবে? কজ নিউক্লিয়াস ইজ পজিটিভ, আর নিউক্লিয়াসকে যদি সে অ্যাটাক করতে চায় তার নিজের নেগেটিভ হইতে হবে অথবা তার ইলেকট্রন মুক্তজুড়ি হিসাবে থাকতে হবে, হুইচ ইজ ইজিলি ক্যান বি ডোনেটেড। সো এখানে যেটা হবে সেটা হচ্ছে এটা একটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে অ্যামোনিয়া। সো এখানে অ্যামোনিয়া কী করবে, তার এই যে তার দুইটা মুক্তজুড়ি ইলেকট্রনকে সে মুক্তজুড়ি ইলেকট্রন দিয়ে সে হচ্ছে কার্বনকে পিছন দিক থেকে অ্যাটাক করবে। সেটা তো আমরা সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক রিঅ্যাকশনে পড়ে আসছিলাম, তাই না? এখানে এটা কী করবে, এই কার্বনকে তোমার পিছন দিক থেকে অ্যাটাক করবে। সো কার্বনকে যখন এটা পিছন দিক থেকে অ্যাটাক করবে তখন যেটা হবে সেটা হচ্ছে এটা হচ্ছে তোমার এটা হচ্ছে SN2 রিঅ্যাকশন। দেন এখানে কার্বন এবং আয়োডিনের মধ্যবর্তী বন্ধন ভাঙতে থাকবে, আর এদিকে তোমার অ্যামোনিয়ার সাথে এখানে হচ্ছে নাইট্রোজেন, অ্যামোনিয়ার সাথে তোমার এটার বন্ধন কী হইতে থাকবে, গঠিত হইতে থাকবে। আর এই স্ট্রাকচারটা পুরোটা উল্টে যাবে, অর্থাৎ এখানে থাকবে হাইড্রোজেন, দেন এখানে থাকবে হাইড্রোজেন, দেন এখানে থাকবে হচ্ছে হাইড্রোজেন। এটা হচ্ছে তোমার ইন্টারমিডিয়েট স্টেজ। তারপরে কী হবে, তারপরে এই বন্ধনটা এটা হচ্ছে ইন্টারমিডিয়েট স্টেজের পরে কী হবে, এখানে যে আইটা আছে সেই আইটা I মাইনাস হিসেবে চলে যাবে, অর্থাৎ সে দুইটা ইলেকট্রন নিয়ে সে এখান থেকে ভাগবে। তো দুইটা ইলেকট্রন নিয়ে সে I মাইনাস হিসেবে চলে যাবে। সো আমরা যদি দেখাই এখানে সে কী হিসাবে থাকবে, মেইনলি I মাইনাস হিসাবে। ক্লিয়ার? সো এখানে সে I মাইনাস হিসেবে যদি চলে যায় তাহলে আমরা পাবো হচ্ছে তোমার এখানে C, দেন এখানে হচ্ছে তোমার হাইড্রোজেন, এখানে হচ্ছে হাইড্রোজেন, দেন এখানে হচ্ছে হাইড্রোজেন, দেন এখানে হচ্ছে হাইড্রোজেন। এখন খেয়াল করো দেন এখানে হচ্ছে তোমার এখানে হচ্ছে নাইট্রোজেন, এখানে হচ্ছে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন আছে, নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন আছে। বাট একটা জিনিস চিন্তা করো, এই নাইট্রোজেনটা হচ্ছে এখন পজিটিভ। কেন নাইট্রোজেনটা পজিটিভ? কারণ নাইট্রোজেনটা তার নিজের মুক্তজুড়ি ইলেকট্রন সে এই কার্বনকে দিয়ে দিছে। খেয়াল করো, কার্বন থেকে যখন তুমি I মাইনাসকে সরায় নিবা তখন কার্বন হচ্ছে ফুল পজিটিভ, ঠিক আছে? সো কার্বন কি করছে, এখানে যে নাইট্রোজেনের যে তোমার দুইটা সন্নিবেশ মুক্তজোড়ী ইলেকট্রন ছিল সেই মুক্তজোড়ী ইলেকট্রনের সাথে সে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করছে। মানে আমি আগে থেকে বলতেছি সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন হইলো মানে সে দুইটা ইলেকট্রনকে ওয়ান টাইপ অফ সে দান করলো, কারণ দুইটা ইলেকট্রন তার নিজের ছিল একেবারে, সেইটা এখন শেয়ার করতে দিল। তোমার একেবারে নিজের একটা জিনিস ছিল, একেবারে নিজের, সেটাকে তুমি শেয়ার করতে দিলা, তার মানে কি ওয়ান টাইপ অফ তুমি দান করলা। কিন্তু তোমার একটা জিনিস আর একজনের আর একটা জিনিস অর্ধেক কইরা তারপরে শেয়ার করলা, এটা দান না। কিন্তু এইখানে তুমি পুরাটাই যদি শেয়ার করো তাহলে এটা ওয়ান টাইপ অফ দান, ওয়ান টাইপ অফ ডোনেশন। সো এখানে দেখছো নাইট্রোজেনটা কী হয়ে গেলো, পজিটিভ। নাইট্রোজেন যখন পজিটিভ হবে নাইট্রোজেন কি চাইবে, ইলেকট্রন চাইবে। সো নাইট্রোজেন ইলেকট্রন চাওয়ার জন্য কার কাছ থেকে ইলেকট্রন চাইবে, নাইট্রোজেনের সাথে কে সংযুক্ত আছে বা হাইড্রোজেন সংযুক্ত আছে। সো এই হাইড্রোজেন থেকে দুইটা ইলেকট্রন, এই হাইড্রোজেন কী করবে, তার দুইটা ইলেকট্রন সে নাইট্রোজেনকে দিয়ে সে H+ হিসেবে বের হয়ে আসবে। সে যখন H+ হিসেবে বের হয়ে আসবে তাহলে আমরা পাবো এই H+ আইসা এখানে যে I- বের হয়েছিল সে I- সাথে সেটা বিক্রিয়া করে HI প্রোডাকশন করে। আর এখানে যে নাইট্রোজেনটার উপর যে পজিটিভিটি ছিল এখন আর পজিটিভিটি থাকবে না, কজ এই হাইড্রোজেন তাকে দুইটা ইলেকট্রন দিয়ে চলে গেছে যেগুলো এখন মুক্তজোড় হিসেবে কাজ করবে। দ্যাট মিনস আলটিমেটলি পজিটিভটি গেল, অর্থাৎ এখানে আমরা পাইলাম CH3 দেন NH2। এটা কি ছিল, SN2 রিঅ্যাকশন। সো এইভাবে ক্রমান্বয়ে এইভাবে করতে থাকে। দেন এটা আবার অ্যাটাক করে কজ কি, এটা এখন নিউক্লিওফিল হিসেবে কাজ করতে পারবে। কেন? কারণ এটার এখন মুক্তজোড় ইলেকট্রন আছে। এটা এগেইন যখন আরেকটা CH3 পাবে তখন এরকমভাবে সে গিয়ে অ্যাটাক করবে। যখন 2 ডিগ্রি 3 ডিগ্রি হয়ে যাবে তখন সে হয়তো বা SN1 রিঅ্যাকশন সে শো করবে। বাট মেইন ফর্মুলা হচ্ছে ঠিক এটা, যে এখানে অ্যামোনিয়া কী হিসাবে কাজ করে, তোমার নিউক্লিওফাইল হিসাবে কাজ করে। অ্যান্ড এই নিউক্লিওফাইলটা কী করে, এখানে যেই তোমার কার্বন এবং আয়রনের যে আংশিক পজিটিভিটি আংশিক নেগেটিভিটি যেটা সৃষ্টি হয় সেটার মধ্যে গিয়ে সেটা নিউক্লিয়াসকে অ্যাটাক করে, কার্বন নিউক্লিয়াসকে সে গিয়ে অ্যাটাক করে। ক্লিয়ার? সো এটা SN1 SN2 রিঅ্যাকশনের ডিটেলসে পরে আসছে, তারপরে আবার দেখাই দিলাম। কারণ এটা একটু ডিফারেন্ট, কারণ অন্য ক্ষেত্রে আইসা সরাসরি বৈশা যাইতো একটা জিনিস, কিন্তু এখানে বৈশা না যে এখান থেকে হাইড্রোজেনও রিলিজ হয়েছে। হাইড্রোজেন রিলিজ হওয়ার কথা তো বললামই, কজ সেটা নাইট্রোজেন সেখানে যে নিউক্লিওফাইল হিসেবে কাজ করছে সেই নিউক্লিওফাইল তার দুইটা ইলেকট্রনকে সে মুক্তজোড়ী ইলেকট্রনকে সে শেয়ার করছে। সো সে ওয়ান টাইপ অফ
ওয়ান টাইপ অফ ডোনার। সো ওয়ান টাইপ অফ ডোনার হওয়ার কারণে তার উপরে পজিটিভ ছিল। সো সেই পজিটিভকে নিউট্রাল করার জন্য হাইড্রোজেন তার দুটো ইলেকট্রনকে দিয়ে সে বের হয়ে H+ হিসেবে বের হয়ে চলে গেছে। ক্লিয়ার? ক্লিয়ার? সো এটা হচ্ছে একটা প্রসেস। তারপরে যা হচ্ছে তোমার বিজারণের মাধ্যমে, নাইট্রাইলের বিজারণ যদি করো অথবা নাইট্রোযোগের যদি বিজারণ করো তাহলে আমরা পাবো। বিজারণের মাধ্যমে কি কাদের কাদের বিজারণের মাধ্যমে আমরা ইয়া পাই, এমিন পাই, সেটা হচ্ছে তোমার দেখো বাই রিডাকশন। বিজারণের মাধ্যমে বাই রিডাকশন। বাই রিডাকশনের একটা হচ্ছে তোমার নাইট্রাল যৌগের বিজারণ, অর্থাৎ তুমি যদি R দেন C দেন ট্রিপল বন্ড N, এটা হচ্ছে একটা নাইট্রাল যৌগ। এই নাইট্রাল যৌগের যদি বিজারণ করো, নাইট্রাল যৌগের কেন বিজারণ করতে হবে খেয়াল করো। এটা হচ্ছে নাইট্রাল যৌগ, সেটা থেকে তুমি এমিন প্রোডাকশন করতে চাও। এমিনের তাহলে দেখো এমিনের হচ্ছে R দেন CH2 দেন NH2, এটা হচ্ছে ওয়ান টাইপ অফ এমিন। এটা হচ্ছে কি একটা এমিন ভাইয়া। এখন আমি যদি এটা থেকে যদি এটা প্রোডাকশন করতে চাই তো তোমার কি লাগবে তুমি নিজেই দেখো, আমার কিছু বলা লাগবে না, তুমি নিজেই দেখো। এখানে R আছে, এখানে R আছে, এখানে কার্বন আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে নাইট্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে। তার মানে এইটা থেকে যদি আমরা এটা প্রোডাকশন করতে চাই, এটার সাথে আমাদের হাইড্রোজেনকে সংযুক্ত করতে হবে, 4টা হাইড্রোজেন। এখন হাইড্রোজেনকে সংযুক্ত করা মানে কি, হাইড্রোজেন হচ্ছে তড়িৎ ধনাত্মক মৌল। তো তড়িৎ ধনাত্মক মৌলকে সংযোজন করা মানে হচ্ছে বিজারণ। খেয়াল করো আমরা বলতেছিলাম যে জরিনা ধনী বাড়ির কাজ ছেড়ে সংসারে, তোমার সংসার কি করছে, ঋণ লাগাইছে। জরিনা ধনী বাড়ির কাজ ছেড়ে সংসারে ঋণ লাগাইছে। জরিনা মানে হচ্ছে জারণ, ঠিক আছে। ধনী বাড়ির কাজ ছাড়ছে মানে হচ্ছে ধনাত্মক তড়িৎ ধনাত্মক মৌলের ছাড়ন, ঠিক আছে, তড়িৎ ধনাত্মক মৌলের ছাড়ন। আর সংসারে ঋণ লাগাইছে মানে হচ্ছে ঋণাত্মক সংযোজন। ঋণাত্মক লাগানো মানে হচ্ছে কি ঋণাত্মক সংযোজন। ঋণাত্মক তড়িৎ ধনাত্মক মৌলের সংযোজনকে বলা হয় জারণ। তো এটার অপোজিট যদি ঘটে তাহলে বিচারণ। খেয়াল করে এদিকে কি ঘটছে, এদিকে হচ্ছে তোমার হাইড্রোজেনকে সংযোজন করে আমরা এমিন প্রোডাকশন করছি। সো হাইড্রোজেন মানে হচ্ছে তোমার তড়িৎ ধনাত্মক মৌল, এখানে তড়িৎ ধনাত্মক মৌলকে সংযোজন করতে হচ্ছে। তাহলে ধনাত্মক মৌল ছাড়ন যদি জারণ হয়, তাহলে ধনাত্মক মৌল সংযোজন হচ্ছে তোমার কি বিজারণ। তাহলে এখন ধনাত্মক মৌল বিজারণ যদি আমরা বিজারণ করাইতে চাই তাহলে আমাদের কি দিতে হবে ভাই, বিজারক দিতে হবে। কারণ আমরা পরে আসতেছিলাম আমাদের ফেমাস কিছু বিজারক আছে, LiAlH4, লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রো কি জানি, ঠিক আছে, LiAlH4। সো আমরা যেটা করবো সেটা হচ্ছে এই জায়গায় আমরা প্রথমে আমরা কি দিব, LiAlH4 দিব। সো আমরা যখন এই জায়গায় তোমার শুষ্ক ইথারের উপস্থিতিতে যখন LiAlH4 দিব, LiAlH4, এই H4 গুলো কি করে, H- সাপ্লাই দেয়, ঠিক আছে, অর্থাৎ হাইড্রোজেন সাপ্লাই দেয়। কথা হচ্ছে এরা কি করে, হাইড্রোজেন সাপ্লাই দেয়। সো এরা যখন হাইড্রোজেন সাপ্লাই দেয় তখন এখানে হাইড্রোজেনকে কানেক্টেড হয়, আর সি এখানে হাইড্রোজেন কানেক্টেড হয়। দেন এখানে খেয়াল করো কার্বন আর নাইট্রোজেনের মধ্যে ইনিশিয়ালে হচ্ছে দুইটা বন্ধন থাকে, নাইট্রোজেন একটা একটা করে বন্ধন ভাঙা যায়। দেন এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, এইভাবে মেন কথা হচ্ছে এখানে হাইড্রোজেন অ্যাড হয়, ঠিক আছে। সো হাইড্রোজেনকে যদি আমরা অ্যাড করে দিই, কার্বন আর নাইট্রোজেনের মধ্যে একটা বেসিক বন্ধন থাকবে, আর বাকি দুইটা হাইড্রোজেন আমরা তৈরি করে দেবো। হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেনকে আমরা কি করলাম, সংযুক্ত করে দিলাম, RCH2 NH2। ক্লিয়ার? সো নাইট্রাল যৌগের বিজারণের মাধ্যমে আমরা কি প্রোডাকশন করতে পারি, এমিন। বাট এটা 1 ডিগ্রি এমিন। 2 ডিগ্রি এমিন যদি প্রোডাকশন করতে চাও তাহলে নাইট্রাল যৌগকে বিজারণ করে 2 ডিগ্রি এমিন প্রোডাকশন করা যাবে না, সেখানে করতে হবে আইসোনাইট্রাইল যৌগ। নাইট্রাল যৌগকে বিজারণ করে আমরা 1 ডিগ্রি এমিন পাই, 2 ডিগ্রি এমিন পাইতে চাইলে আমাদেরকে করতে হবে আইসোনাইট্রাইল যৌগ, আইসোনাইট্রাইল যৌগ। আইসোনাইট্রাইল মানে কি, অর্থাৎ আর দেন এখানে নাইট্রোজেন দেন এখানে হচ্ছে সি, এটা হচ্ছে আইসোনাইট্রাইল যৌগ, ঠিক আছে। সো আইসোনাইট্রাইল যৌগকে যদি আমরা কি করি, তোমার এখন যদি এটাকে যদি আমরা কি করি, এটাকে যদি আমরা বিজারণ করি অর্থাৎ LiAlH4 দিই, LiAlH4, তখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে আর দেন হচ্ছে এখানে নাইট্রোজেন দেন এখানে হচ্ছে কার্বন, কার্বনের সাথে 3টা হাইড্রোজেন দাও, আর এখানে নাইট্রোজেনের সাথে একটা হাইড্রোজেন দাও, ঠিক আছে। তাহলে এখন দেখো এটা হচ্ছে একটা 2 ডিগ্রি এমিন হয়ে গেছে, কজ এই নাইট্রোজেনটা সরাসরি কয়টা কার্বনের সাথে সংযুক্ত, সে 2টা কার্বনের সাথে, এখানে একটা কার্বন, এখানে একটা অ্যালকাইল গ্রুপের কার্বন। সো দ্যাট ইজ 2 ডিগ্রি এমিন। সো 2 ডিগ্রি এমিন যদি প্রোডাকশন করতে চাও তাহলে তোমাদের অবশ্যই আইসোনাইট্রাল যৌগের দিকে যাইতে হবে। ক্লিয়ার? সো এটা হচ্ছে তোমার আইসোনাইট্রাল যৌগ। সো নাইট্রাল যৌগের বিজারণের মাধ্যমে আমরা 1 ডিগ্রি এমিন প্রোডাকশন করতে পারি, আইসোনাইট্রাল যৌগের মাধ্যমে আমরা 2 ডিগ্রি এমিন প্রোডাকশন করতে পারি। আরেকটা হচ্ছে তোমার আমরা যদি তোমার নেই অথবা আর অথবা এআর গ্রুপের সাথে যদি NO2 গ্রুপ সংযুক্ত থাকে, তখন এখানে NO2 গ্রুপের এখানে অক্সিজেনটাকে সরাই দিই, এখানে আমরা হাইড্রোজেনকে ইনপুট করে এখানে আমরা এমিন প্রোডাকশন করতে পারি। অর্থাৎ এইটার মধ্যে যদি আমরা কী দিই ভাইয়া, এটার মধ্যে যদি আমরা SnHCl দিই, SN+HCl, এটা একটা বিজারক, অথবা বিজারক হিসেবে যদি আমরা LiAlH4 ইউজ করি, তখন আমরা কি পাবো, তখন এই NO2 গ্রুপটা NH2 গ্রুপে কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ এখান থেকে অক্সিজেন সরে যাবে প্লাস হাইড্রোজেন অ্যাড হবে।
সো অক্সিজেন তড়িৎ ঋণাত্মক মৌল, সেটার সংযোজন মানে জারণ, এটা যদি সরে যায় মানে তড়িৎ ঋণাত্মক মৌলর অপসারণ ঘটতেছে, সো সেটা হচ্ছে বিজারণ, ঠিক আছে। এবং হাইড্রোজেন সেখানে সংযুক্ত হচ্ছে, দ্যাট মিনস তড়িৎ ধনাত্মক মৌল সংযুক্ত হচ্ছে, সো সেটা হচ্ছে বিজারণ। ক্লিয়ার? সো আমরা যেটা পাবো সেটা হচ্ছে আর অথবা যদি NH2 গ্রুপ AR গ্রুপ থাকে NO2, দেন এটা কনভার্ট হয়ে যাবে আর AR, দেন এখানে NO2টা এখানে O2 সরে যাবে, জাস্ট এখানে হাইড্রোজেন এসে অ্যাড হবে, সো আমরা NH2 পাবো। খেয়াল করো, আমরা যদি একটা উদাহরণ দিই, CH3 দেন NO2, এটার সাথে যদি আমরা SnHCl অথবা আমরা যদি LiLH4 দিই, LiLH4 দিই, তখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে CH3 NO2 গ্রুপ কনভার্ট হয়ে যাবে হচ্ছে কি তোমার NH2 গ্রুপ। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আমরা আরও একটা উদাহরণ দেখাইতে পারি। খেয়াল করো, আরও একটা উদাহরণ দেখাইতে পারি এখানে, যে এখানে ধরো যে এটা হচ্ছে তোমার অ্যারাইল গ্রুপ থাকলো, একটা অ্যারাইল গ্রুপ, এই হচ্ছে এটা হচ্ছে একটা নাইট্রো গ্রুপ। এই নাইট্রো গ্রুপ থাকার পরে এটার সাথে আমরা কী করলাম ভাইয়া, Sn প্লাস HCl দিলাম, অথবা এটার মধ্যে LiLH4 দিলাম। কী ঘটবে ভাই, বিজারক দিছি, সো বিজারণ ঘটবে, সো এটা হবে আলটিমেটলি খেয়াল করো, এটা হবে আলটিমেটলি N দেন H2, শেষ, এনিলিন। সো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমরা নাইট্রোবেনজিন থেকে অ্যানিলিন প্রোডাকশন করতে পারতেছি, লাগবে নেক্সট লেকচারে এগুলো খুব বেশি লাগবে। নাইট্রোবেনজিন থেকে আমরা কি প্রোডাকশন করতেছি, নাইট্রোবেনজিন থেকে আমরা হচ্ছে অ্যানিলিন প্রোডাকশন করতেছি, অ্যানিলিন। নাইট্রোবেনজিন থেকে আমরা কি প্রোডাকশন করতেছি ভাই, অ্যানিলিন প্রোডাকশন করতেছি। ক্লিয়ার? আচ্ছা, এইটা গেল একটা। তারপরে খুব ইম্পর্টেন্ট একটা হফম্যান ডিগ্রেডেশন রিয়াকশন, এটা একটা স্টার্ট দাও, হফম্যান ডিগ্রেডেশন রিয়াকশন, সবগুলো খুব ইজি ভাই। হফম্যান ডিগ্রেডেশন রিয়াকশন, হফম্যান ডিগ্রেডেশনের রিয়াকশন হচ্ছে আমরা এমিন থেকে প্রোডাকশন করি, আমরা এমিন থেকে মেনলি প্রোডাকশন করি। হফম্যান ডিগ্রেডেশন রিয়াকশন, হফম্যান ডিগ্রেডেশন রিয়াকশন, বা বাংলায় লিখো হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া মানে এই জায়গায় যেটা হয় সেটা হচ্ছে তোমার একটা কার্বন কমে যায়, অর্থাৎ এইটা একেবারে মাথায় রাখো, এটার মেকানিজম আমি দেখাবো না, অনেক বড় মেকানিজম, অনেক তোমাদের ভেগ মেকানিজম, ঠিক আছে। তো তোমাদের লেভেলে মেকানিজম লাগবে না, এটা জাস্ট একেবারে মাথায় রাখতে হবে। খেয়াল করো, এখানে ইনিশিয়ালি রিঅ্যাক্ট্যান্ট হিসেবে কাজ করা হচ্ছে অ্যামাইড, অর্থাৎ RCONH2। অ্যামাইডের সাথে যদি আমরা ব্রোমিনকে নিই, আমাদের কি নিতে হবে ভাই, ব্রোমিনকে নেওয়ার পরে আমাদের নিতে হবে হচ্ছে তোমার পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্যান দ্যাট ইজ কনস্ট্যান্ট। এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড মানে পটাশিয়াম হাইড্রোক্সাইডই নিতে হবে, এদিকে ব্রোমিন মানে ব্রোমিনই নিতে হবে, এদিকে ক্লোরিন নিলে চলবে না। বিজ্ঞানী হফম্যান এটা আবিষ্কার করছেন। হফম্যান ডিগ্রেডেশন রিয়াকশনে রিঅ্যাক্ট্যান্ট হিসেবে কারা কারা কাজ করতেছে তাহলে খেয়াল করো, অ্যামাইড, ব্রোমিন, পটাশিয়াম হাইড্রোক্সাইড, সবাই এই তিনটা হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন রিয়াকশনে কি হিসেবে কাজ করতেছে, রিঅ্যাক্ট্যান্ট বা বিক্রিয়ক হিসেবে কাজ করতেছে। এই জিনিসটা মাথায় রাখবা। এখানে যেটা হইতেছে সেটা হচ্ছে এখান থেকে যেই জিনিসটা প্রোডাকশন হবে, এখান থেকে জাস্ট COটাকে সরাই দেব। COটাকে যদি আমরা সরাই দিই তাহলে আমরা পাবো হচ্ছে RNH2। তার মানে যেটা হলো, এদিকে আমরা যত কার্বন বিশিষ্ট অ্যামাইড নিয়েছিলাম তার থেকে এক কার্বন কম বিশিষ্ট এমিন পাইছি, দ্যাটস ওয়াই সেটাকে বলা হচ্ছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। অর্থাৎ সেখানে ইনিশিয়ালি যেই অ্যামাইডটা ছিল সেই অ্যামাইডটা ক্ষুদ্র হয়ে একটা এমিন উৎপন্ন করছে, বা সেটাকে বলা হয় হফম্যান ডিগ্রেডেশন রিয়াকশন, অর্থাৎ RNH2 পেলাম। তার সাথে যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে, খেয়াল করো, এখানে এই একটা বিআরের সাথে বিক্রিয়া করবে, সো আমরা পাবো KBr প্লাস, এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে, এখানে খেয়াল করো, এখানের এখানে CO, আর এখানে তোমার মেইনলি প্রোডাকশন করবে হচ্ছে তোমার K2CO3, অর্থাৎ K2CO3 প্রোডাকশন করবে। এদিকে যে CO চলে গেল সেটা CO3 প্রোডাকশন করবে, K2CO3 প্লাস থাকবে হচ্ছে তোমার একটা হচ্ছে প্লাস থাকবে হচ্ছে তোমার H2O, প্লাস থাকবে হচ্ছে কি তোমার H2O। তো এটা হচ্ছে মেইন জিনিস, মেইন প্রোডাক্ট। তুমি এটা লিখতে পারলে হলো, বাকিগুলো না লিখতে পারলেও চলবে, বাট RNH2 প্লাস KBr প্লাস K2CO3 প্লাস H2O, এটা হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন রিয়াকশন বা হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। সো একটা যদি উদাহরণ দেখাই তাহলে এই উদাহরণটা হচ্ছে, ধরো আমরা দিলাম CH3 দেন CONH2, এদিকে কার্বন কয়টা পায়, কার্বন হচ্ছে 2টা, বাট এখানে আমরা যে এমিনটা পাবো সেই এমিনটা পাবো হচ্ছে এক কার্বনের, সো এখানে দিলাম আমরা KOH। সো আমরা এখানে পাবো হচ্ছে, খেয়াল করো, এখানে পাবো হচ্ছে CH3 দেন জাস্ট COটাকে সরাই দাও, দেন আমরা পাবো হচ্ছে NH2, তারপরে আমরা পাবো হচ্ছে তোমার KBr প্লাস কি পাবো K2CO3 প্লাস কি পাবো ভাইয়া, প্লাস পাবো হচ্ছে H2O। এটা এরোমেটিক এমিনের ক্ষেত্রে সত্য, এরোমেটিক অ্যামাইডের ক্ষেত্রে সত্য। এটা একটা এরোমেটিক অ্যামাইড নিলা, এখানে তুমি CONH2 নিলা, CONH2 নেওয়ার পরে এখানে তুমি Br2 দিলা, এখানে হচ্ছে তুমি KOH দিলা, এখানে হচ্ছে তোমার কি হবে ভাইয়া, জাস্ট COটা সরে যাবে, সো আমরা পাবো হচ্ছে অ্যানিলিন। খেয়াল করো, অ্যানিলিন প্রোডাকশনের আমরা আরেকটা ওয়ে পেয়ে গেলাম, যেটা হচ্ছে অ্যামাইড থেকে। তাহলে এখানে পাবো আমরা KBr প্লাস পাবো আমরা K2CO3
প্লাস আমরা H2O. So that is called Hoffman degradation reaction. That is called Hoffman degradation reaction বা Hoffman ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া. ক্লিয়ার? Hoffman ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া. আচ্ছা, তারপরে যেটা দেখবো সেটা হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশনের পরে আমরা যেটাতে যাবো সেটা হচ্ছে আরও এক দুটার প্রসেস আছে অ্যামাইড মানে তোমার প্রোডাকশনের, অর্থাৎ তোমার এনিলিন প্রোডাকশনের। ঠিক আছে, এনিলিন প্রোডাকশনের আরেকটা ওয়ে আছে যে আমরা যদি এখানে তোমার একটা থেকে মানে তোমার ধরো যে এটা হচ্ছে তোমার, খেয়াল করো তোমাদের এটা হচ্ছে তোমার সারে বলেছে ক্লোরোবেনজিন থেকে আমরা এনিলিন প্রোডাকশন করতে পারি। তো এটা হচ্ছে ধরো ক্লোরোবেনজিন, এই ক্লোরোবেনজিনের সাথে যদি আমরা অ্যামোনিয়ার রিঅ্যাকশন ঘটাই, কার রিঅ্যাকশন ঘটাবো আমরা অ্যামোনিয়ার রিঅ্যাকশন ঘটাবো। প্রভাবক হিসেবে থাকবে হচ্ছে Cu2O, আর এখানে আমাদের টেম্পারেচার দিতে হবে হচ্ছে তোমার 300 ডিগ্রি অ্যাটমসফিয়ার চাপ দিতে হবে, আর 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিতে হবে নর্মালি। দেন এখানে কি করবে, এখানে ক্লোরিনটাকে এখানে যে NH2 গ্রুপ প্রতিস্থাপিত করবে, অর্থাৎ এটা অ্যাসেন রিঅ্যাকশন দিবে, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক রিঅ্যাকশন দিবে বা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। সো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কী হবে, এখানে যে ক্লোরিনটা আছে সেই ক্লোরিনটাকে প্রতিস্থাপিত করে এখানে গিয়ে NH2 বসবে, আর এখানে একটা হাইড্রোজেন আর এখানে একটা ক্লোরিন বিক্রিয়া করে HCl করবে। এখন এই জায়গায় এটা একটা প্রশ্ন আসতে পারে যে এই জায়গায় নর্মালি সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক যে রিঅ্যাকশনগুলো ঘটে সেই রিঅ্যাকশনগুলো খুব অল্প টেম্পারেচারে ঘটে, 10 ডিগ্রি 20 ডিগ্রি টেম্পারেচারের মধ্যেই ঘটে যায়। কিন্তু সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বিক্রিয়া যখন তোমার ক্লোরোবেনজিনের ক্ষেত্রে ঘটানো হয় তখন তোমার খুব বেশি হাই টেম্পারেচার লাগে, অর্থাৎ 200 ডিগ্রি সেলসিয়াস, এবং খুব বেশি চাপ দেওয়া লাগে 300 অ্যাটমসফিয়ার। সেটার কজ কি? সেটার কজ হচ্ছে যে এখানের ক্লোরিনটাকে প্রতিস্থাপন করাটা আমি পড়াইছি, আমি ইলিমিনেশন রিঅ্যাকশনের শেষ দিকে পড়াইছি, শেষ দিকে সেম এই রিঅ্যাকশনটা পড়াইছি, যেটা কেন দূর হয় সেটার পুরোটা ব্যাখ্যা দিছি আমি। ঠিক আছে, সো ইলিমিনেশন রিঅ্যাকশনটা যারা দেখে আসছো শেষের দিকে একটু আবার করে আসতে পারো। ইলিমিনেশন রিঅ্যাকশনের যেই মেবি 24 নম্বর ভিডিও, সো 24 নম্বর ভিডিওতে তোমরা ইলিমিনেশন রিঅ্যাকশনের শেষ দিক দিয়ে আবার পড়ে আসতে পারো। এই জায়গাটা কী বলছিলাম যে ভাইয়া এদিকে যেই ক্লোরোবেনজিন আছে সেই ক্লোরোবেনজিন হচ্ছে রেজোনেন্স স্টেবিলাইজড। রেজোনেন্স স্টেবিলাইজড মানে এখানে ক্লোরিন কী করে, তার যে দুইটা মুক্তজোড়ী ইলেকট্রন আছে সেই দুইটা মুক্তজোড়ী ইলেকট্রনকে সে কী দিয়ে দেয়, বেঞ্জিন চক্রে দিয়ে দেয়। তো বেঞ্জিন চক্রে দিয়ে দেয় এবং বেঞ্জিন চক্রের সাথে সে এরকমভাবে মানে যখন রেজোনেন্স ঘটবে তখন একটা জিনিস স্থায়ী হয়ে যায়, কারণ কি সেখানে ডিসপারশন অফ ইলেকট্রন ঘটে, ইলেকট্রন ছড়ায় যায়। সো ইলেকট্রন যখন ছড়ায় যাবে তখন সেই জিনিসটা বেশি স্থায়ী হয়। সো এটা বেশি স্থায়ী হওয়ার কারণে এইখানে ক্লোরিনটাকে প্রতিস্থাপন করা খুব ইজি না। ক্লোরিনটাকে প্রতিস্থাপন করার জন্য তোমার অনেক কন্ডিশন ক্রিয়েট করা লাগবে। একটা হচ্ছে Cu2O প্রভাবক দেওয়া লাগবে, 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া লাগবে, 300 অ্যাটমসফিয়ার দেওয়া লাগবে, দেন সেখানে এটা করবে। বাট তুমি দেখো আমরা যখন করতেছিলাম যে ধরো যে CH3Cl, আমরা প্রথমে যে রিঅ্যাকশনটা করছি CH3Cl প্লাস NH3 দেও, এখানে ইজিলি একটা বিক্রিয়া ঘটে গেছে ইজিলি, অর্থাৎ CH3Cl প্লাস NH2, এখানে হচ্ছে CH3NH2 প্লাস HCl। আমরা প্রথমেই পড়ছিলাম এমিনোলাইসিসে, সেখানে যদি আমরা আয়োডিন ইউজ করছি, অর্থাৎ সেখানে আয়োডিন দিছি, তারপর সেখানে HI পাইছি। এইখানের এই রিঅ্যাকশনটা খুব ইজিলি ঘটতেছে, এখানে যে সাবস্টিটিউশনটা খুব ইজিলি ঘটতেছে, কজ এখানে ক্লোরিনটা ঋণাত্মকতার কারণে সে এখানে ক্লোরিনটা ছিল নেগেটিভ, সে বের হয়ে চলে যাইতেছে। বাট এখানে যেটা ঘটতেছে এটা হচ্ছে রেজোনেন্স স্টেবিলাইজ, এটা হচ্ছে এটা থেকে বেশি স্থায়ী। এই ক্লোরোবেনজিন, এরোমেটিক ক্লোরোবেনজিন যেটা আমরা দেখতেছি, এই ক্লোরোবেনজিন এই মিথাইল ক্লোরাইড থেকে বেশি স্থায়ী। কজ কি, তার মধ্যে রেজোনেন্স ঘটতেছে, সে ইলেকট্রন দিয়ে দিতেছে, দেন ইলেকট্রনটা ডিসপারশন অফ ইলেকট্রন ঘটতেছে। রেজোনেন্সটা কীভাবে লিখতে হয় সেটা দেখাইছে। দ্যাটস ওয়াই সেখানে আমাদের 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 300 অ্যাটমসফিয়ার চাপ দিতে হইতেছে, দিয়ে আমাদেরকে এনিলিন প্রোডাকশন করা লাগতেছে। বাট এই জিনিসটা মাথায় রাখা লাগবে, আমরা কীভাবে এনিলিন প্রোডাকশন করতে পারি। একটাই আমরা দেখলাম যে এখানে তোমার অ্যামাইড থেকে এনিলিন প্রোডাকশন করতে পারি হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশনের মাধ্যমে, আরেকটা দেখলাম হচ্ছে এটার মাধ্যমে প্রোডাকশন করতে পারি। তার সাথে আরেকটা হচ্ছে আমরা কী করতে পারি ভাইয়া, আরেকটা হচ্ছে এনিলিন আমরা প্রোডাকশন করতে পারি ফেনল থেকে। এটাও খুব ইম্পর্টেন্ট মনে রাখা লাগবে, কজ নেক্সট লেকচারটা আসবেই এগুলোর উপরে। ঠিক আছে, রূপান্তর, সবগুলো রূপান্তরকে আমরা একটা শর্ট চার্টে দেখাবো। ফেনল থেকে আমরা যদি ফেনল নেওয়ার পরে এখানে নিলাম OH, তার সাথে নিলাম হচ্ছে তোমার কি প্লাস দিলাম NH3 দিলাম, অ্যামোনিয়া দিলাম। ঠিক আছে, এখানে দিলাম হচ্ছে তোমার ZnCl2 এবং এখানে এগেইন আমাদের 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিতেছে, অর্থাৎ খুব একটা হাই টেম্পারেচার দিতে হইতেছে। কজ হচ্ছে ভাইয়া এখানের OH-টাকে প্রতিস্থাপন করাটা এত ইজি না। এখানে খেয়াল করো, OH-টাকে প্রতিস্থাপন করাটা ইজি না। আমি প্রথম দিকেই বুঝাইছি যে এখানে ফেনল অলওয়েজ অ্যাসিডিক, সে অ্যাসিডিক হিসেবে কাজ করে, সে অলওয়েজ H+কে দান করে, সে কখনো OH- কে দান করতে চায় না, OH- সে সারতে চায় না। কজ কি, সে রেজোনেন্স স্টেবিলাইজড। সো এখানে যেহেতু এটা বেশি স্থায়ী হওয়ার কারণে এটাকে ভাঙতে গিয়ে আমাদেরকে বেশি শক্তি দিতে হবে। দ্যাটস আমাদের 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া লাগে। দেওয়ার পরে সে হচ্ছে তোমার কী করে, সে হচ্ছে তোমার এই OH-টাকে সে সরাই দেন, দেন NH2 আসে।
এটা হচ্ছে আরেকটা এনিলিন প্রোডাকশনের ওয়ে যে আমরা ফেনল থেকে আমরা এনিলিন প্রোডাকশন করতে পারি। বাট মাথায় রাখতে হবে ফেনল যেহেতু শুধুমাত্র H+ আয়ন দান করে, সো সেটার যদি OH- কে আমরা সরাইতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে হাই টেম্পারেচার দিতে হবে। এগেন এদিকে মাথায় রাখতে হবে যে ক্লোরোবেনজিন একটা রেজোনেন্স স্টেবিলাইজড যৌগ, এখান থেকে যদি আমরা ক্লোরিনটাকে প্রতিস্থাপিত করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে হাই টেম্পারেচার এবং হাই অ্যাটমসফিয়ার দিতে হবে। ক্লিয়ার? সো এটা হচ্ছে বেসিক থিং, এই জিনিসগুলো একটু মাথায় রাখা লাগবে। ক্লিয়ার? এখন আমরা যাবো হচ্ছে তোমার আইডেন্টিফিকেশন অফ এমিনস। আইডেন্টিফিকেশন বা শনাক্তকরণ। আইডেন্টিফিকেশন অফ এমিনের মধ্যে একটা আইডেন্টিফিকেশন কার্বিল এমিন পরীক্ষার মেকানিজম সহ পড়ায় আসছে হচ্ছে তোমার অ্যালকাইল হ্যালাইডের যেই আমাদের যেই এটা ছিল অ্যালকাইল হ্যালাইডের লেকচারে। অ্যালকাইল হ্যালাইডের লেকচারে আমরা কার্বিল এমিন পরীক্ষাটা পড়ায় আসছে এবং আমরা বলতেছিলাম যে কার্বিল এমিন পরীক্ষাটা দেওয়া হচ্ছে তোমার মেনলি 1 ডিগ্রি এমিন এবং এরোমেটিক এমিন, 1 ডিগ্রি এলিফেটিক এবং 1 ডিগ্রি এলিফেটিক এবং এরোমেটিক এমিনরা কী করে, এলিফেটিক অ্যান্ড এরোমেটিক এমিনরা কী করে, মানে এনিলিন আর কি, এরোমেটিক এমিন কী করে কার্বিল এমিন রিয়াকশান দেয়, কার্বিল এমিন রিয়াকশান দেয়। কার্বিল এমিন রিয়াকশান আমরা কোন জায়গায় পড়ছিলাম ভাই? ক্লোরোফর্মের মধ্যে পড়ে আসছিলাম, দেখে আসতে পারো, ঠিক আছে? এই জিনিসগুলো আগে পড়ানো হয়েছে। ক্লোরোফর্মের মধ্যে কীভাবে আমরা যদি 1 ডিগ্রি এমিন নিই, অর্থাৎ আমরা যদি CH3 ধরো যে CH3 দেন NH2 নিই, 1 ডিগ্রি এমিন নিই, তার সাথে যদি আমরা ক্লোরোফর্ম নিই CHCl3, ক্লোরোফর্ম নেওয়ার পর যদি তার সাথে যদি আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড নিই, তো পটাশিয়াম হাইড্রোক্সাইড নিলে সেখানে হচ্ছে তোমার আইসোসায়ানাইড যৌগ উৎপন্ন হবে এবং সেটা হচ্ছে তীব্র গন্ধযুক্ত। সো আমরা মেইনলি পাবো, খেয়াল করো, CH3 দেন আমরা পাবো হচ্ছে N দেন ডাবল বন্ড C। সো এটা হচ্ছে তোমার আইসোসায়ানাইড যৌগ বা কার্বিল এমিন, ঠিক আছে? আইসোসায়ানাইড যৌগ, যে আইসোসায়ানাইড বা কার্বিল এমিন উৎপন্ন হয় এটাকে কার্বিল এমিনও বলা হয়, ঠিক আছে? আইসোসায়ানাইড বা কার্বল এমিন উৎপন্ন হয় যেটা হচ্ছে তীব্র গন্ধযুক্ত, যেটা কি তীব্র গন্ধযুক্ত, প্লাস উৎপন্ন হবে হচ্ছে KCl, প্লাস উৎপন্ন হবে হচ্ছে তোমার H2O, ঠিক আছে? এটা হচ্ছে তীব্র গন্ধযুক্ত। সো এইটা তীব্র গন্ধ পেয়ে আমরা বুঝতে পারি যে সেটা হচ্ছে 1 ডিগ্রি এমিন। বাট এই জায়গায় যদি তুমি 2 ডিগ্রি এমিন দেও বা 3 ডিগ্রি এমিন দেও, তাহলে কেউই ক্লোরোফর্মের সাথে রিয়াকশানে অংশগ্রহণ করবে না। কেন করবে না? মেকানিজম সহ পরে আসছে, আমরা মেকানিজম দেখা আসছে অ্যালকাইল হ্যালাইডের ইয়াতে। সো এখান থেকে মেকানিজমটা এগেইন দেখে আসতে পারো, ঠিক আছে? সো তারপরে এখানে এনিলিন দিবে, ধরো এটা হচ্ছে একটা এনিলিন। এই এনিলিনটাকে যদি আমরা কী করি ভাই, এনিলিনটাকে যদি আমরা ক্লোরোফর্মের সাথে আর KOH-এর সাথে আমরা রিয়াকশান ঘটাই, তখন KOH-এর সাথে রিয়াকশান ঘটালে আমরা কী পাবো ভাইয়া? এখানে হচ্ছে তোমার এনিলিন, দেন এখানে তোমার NH, এখানে হচ্ছে N, ঠিক আছে? ডাবল বন্ড C, এটা হচ্ছে কার্বিল এমিন, প্লাস কী হবে KCl, প্লাস হচ্ছে H2O। ক্লিয়ার? সো এটা হচ্ছে তোমার কার্বিল এমিন রিয়াকশন। সো কার্বিল এমিন রিয়াকশনের মাধ্যমে আমরা 1 ডিগ্রি এমিনকে 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি থেকে ডিফারেন্সিয়েট করতে পারি। বাট 2 ডিগ্রি এবং 3 ডিগ্রির মধ্যে কিন্তু ডিফারেন্সিয়েট করা যায় না। অর্থাৎ তোমাকে একটা 2 ডিগ্রি দিলাম আর একটা 3 ডিগ্রি দিলাম, তাদের মধ্যে কিন্তু তুমি ডিফারেন্সিয়েট করতে পারবে না। বাট 1 ডিগ্রি দিলাম, 2 ডিগ্রি দিলাম, 3 ডিগ্রি দিলাম, তুমি এই তিনটা থেকে 1 ডিগ্রিকে শুধুমাত্র আলাদা করতে পারবা, বাট 2 ডিগ্রিকে আলাদা করতে পারবে না। তো সেটার জন্য আমাদের আর একটা পরীক্ষা, সেটা হচ্ছে তোমার নাইট্রাস অ্যাসিড দ্বারা আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি এমিন শনাক্ত করতে পারি, ডিফারেন্সিয়েট করতে পারি নাইট্রাস অ্যাসিড দ্বারা। খেয়াল করো, আচ্ছা, নাইট্রাস অ্যাসিড দ্বারা এবং এটা বিশুদ্ধ নাইট্রাস অ্যাসিড লাগে, অর্থাৎ HNO2। বিশুদ্ধ নাইট্রাস অ্যাসিড আমরা ইনিশিয়ালি পাই না খুব বিশুদ্ধ। সো আমরা যেটা করি সেটা হচ্ছে বিক্রিয়াস্থলে আমরা দিই হচ্ছে তোমার NaNO2 প্লাস HCl, যেন বিক্রিয়াস্থলেই নাইট্রাস অ্যাসিড উৎপন্ন হয় বিশুদ্ধ এবং সেইটাই কাজে লাগে পড়ে। ক্লিয়ার? সো আমরা যেটা করি 1 ডিগ্রি এমিনকে যদি আমরা দিই, ধরো CH3 দেন দিলাম হচ্ছে NH2, 1 ডিগ্রি এমিনকে যদি আমরা দিই তাহলে NaNO2 যদি দিই প্লাস HCl যদি আমরা দিই, তখন ইনিশিয়ালি এখানে ইনিশিয়ালি ডায়াজোনিয়াম ক্লোরাইডের লবণ উৎপন্ন হয়। ব্যাপারটা হচ্ছে এরকম যে CH3 ডায়াজোনিয়াম, ডায়া মানে হচ্ছে ভাইয়া 2, এজু ডায়াজোনিয়াম, ঠিক আছে? এজু, সেখানে ডায়াএজোনিয়াম, ঠিক আছে? ডাইএজোনিয়াম, ঠিক আছে? এজু। সো ডাই মানে হচ্ছে 2, এজু মানে হচ্ছে তোমার নাইট্রোজেন। সো যদি 2টা নাইট্রোজেন থাকে সেটাকে বলা হয় তোমার ডায়াজোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে? তো ডায়াজোনিয়াম তোমার এরকম ক্লোরাইড। সেখানে যেটা হয় ইনিশিয়ালি N2Cl ডায়াজোনিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে একটা প্লাস থাকে, এটা হচ্ছে নেগেটিভ থাকে। সো এটা হচ্ছে ডায়াজোনিয়াম ক্লোরাইড। ইনিশিয়ালি ডায়াজোনিয়াম ক্লোরাইড প্রোডাকশন হয়, বাট দিস ডায়াজোনিয়াম ক্লোরাইড ইজ মোস্ট আনস্টেবল, এটা হচ্ছে বেশি অস্থায়ী। সো অস্থায়ী হওয়ার কারণে এটা আবার ভাঙা গিয়ে এটা আবার আদ্র বিশ্লেষণ করে H2 সাথে আদ্র বিশ্লেষণ করে ইনিশিয়ালি সেটা প্রোডাকশন করা হচ্ছে অ্যালকোহল, অর্থাৎ CH3 দেন OH প্লাস আমরা পাবো হচ্ছে তোমার
এটা নিয়ে আমরা সামনের লেকচারে আরও ডিটেলস পড়াবো, তোমরা জাস্ট এই জায়গাতে এই জিনিসটা মাথায় রাখো। CH3 প্লাস এন নাইট্রোজেন প্রোডাকশন হয়, প্লাস হচ্ছে তোমার HCl প্রোডাকশন হয় মেবি, প্লাস নাইট্রোজেন, জাস্ট খেয়াল করো প্লাস নাইট্রোজেন প্রোডাকশন হয়। সো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এই জায়গায় যখন CH3 NH2 দিলাম প্লাস NaNO2 প্লাস HCl কী হলো, ডায়াজোনিয়াম ক্লোরাইড। 1 ডিগ্রি এমিনের ক্ষেত্রে তারা ডায়াজোনিয়াম ক্লোরাইড প্রোডাকশন করে, বাট এই ক্ষেত্রে যেহেতু ডায়াজোনিয়াম ক্লোরাইডটা ইনিশিয়ালি ভাঙা যায়, সো ভাঙা গিয়ে সেটা হচ্ছে অ্যালকোহল প্রোডাকশন করে ফেলে 1 ডিগ্রি এমিনের ক্ষেত্রে। বাট ইন কেস অফ এনিলিন, যে ডায়াজোনিয়াম যে ক্লোরাইড হয় সেটা বেশি স্টেবল, সেটা নেক্সট লেকচারে দেখাবো। এখানে যদি তুমি 1 ডিগ্রি দাও, এটা কি বলে 1 ডিগ্রি এমিন দাও, 1 ডিগ্রি এমিন মানে কি এরোমেটিক এমিন, অর্থাৎ এনিলিন দাও। এনিলিনকে যখন NaNO2 প্লাস HCl এর সাথে রিয়াকশন ঘটাবা, তখন এই এনিলিন তোমাকে প্রোডাকশন করে দিবে হচ্ছে ডায়াজোনিয়াম ক্লোরাইড। নেক্সট লেকচারে ডিটেলস পড়াবো এটা নিয়েই, নেক্সট লেকচার ডায়াজোনিয়াম ক্লোরাইড নিয়েই নেক্সট লেকচার, 38 নম্বর লেকচার পুরাটা ডায়াজোনিয়াম ক্লোরাইড নিয়ে। তো এখানে আমরা পাবো হচ্ছে তোমার N, ট্রিপল বন্ড N, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, এখানে হচ্ছে Cl মাইনাস, এখানে হচ্ছে কি তোমার N2Cl, ঠিক আছে, এটা হচ্ছে Cl মাইনাস। তো এটাকে জাস্ট এইভাবে লিখি N2, জাস্ট এটাকে, সরি ওটা তো নেগেটিভ না, আমি ভুল করছি ব্যাপারটা, এটা হচ্ছে N, এটা হচ্ছে ট্রিপল বন্ড N, এটা হচ্ছে তোমার Cl, ঠিক আছে, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে N2Cl, এটাকে অনেক সময় এইভাবে লিখে ধরো এরকম N2Cl, এটা হচ্ছে ডায়াজোনিয়াম ক্লোরাইড, এটাকে বলা হয় বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এরপরের লেকচার পুরোটা আসবে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের উপরে। এদিকে একটা কথা, যে এলিফিটিক যে ডায়াজোনিয়াম ক্লোরাইড হইতেছে সেটা স্টেবল না, সেটা ভাঙা যায় সাথে সাথে, বাট এরোমেটিক যে ডায়াজোনিয়াম ক্লোরাইড হইতেছে সেটা স্টেবল। কেন স্টেবল সেটা আমরা নেক্সট লেকচারে দেখবো, ক্লিয়ার, নেক্সট লেকচারেই আমরা দেখবো। বাট এই জিনিসটা মাথায় রাখো, 1 ডিগ্রি যদি আমরা নিয়ে কাজ করি তখন সেখানে ডায়াজোনিয়াম ক্লোরাইড প্রোডাকশন হয়, বাট যদি আমরা 2 ডিগ্রি এমিন নিই তখন সেখানে নাইট্রোসো এমিন প্রোডাকশন হবে। অর্থাৎ আমরা যদি 2 ডিগ্রি এমিন নিই, এখানে আমরা যদি কিনি 2 ডিগ্রি এমিন, 2 ডিগ্রি এমিন বলতে আমরা যদি নিই হচ্ছে তোমার ধরো R2NH মানে হচ্ছে তোমার দুইটা অ্যালকাইল গ্রুপ, তার সাথে যদি আমরা NaNO2 প্লাস HCl দিই, তখন যেটা প্রোডাকশন হবে সেটা হচ্ছে নাইট্রোসো এমিন প্রোডাকশন হবে। অর্থাৎ R2N এটার সাথে নাইট্রোসো গ্রুপের সংযুক্ত ঘটবে, নাইট্রোসো গ্রুপ, অর্থাৎ সেটাকে বলা হবে নাইট্রোসো এমিন, তার সাথে হচ্ছে তোমার সংযুক্ত হবে প্লাস H2O। এটা হচ্ছে 2 ডিগ্রি যদি নিই। 3 ডিগ্রি যদি নিই R3 দেন N, তার সাথে যদি আমরা NaNO2 দিই প্লাস HCl দিই, তখন হচ্ছে কোয়ার্টারনারি তোমার লবণ উৎপন্ন হবে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম, R3N তো আছেই, এখানে তো দুইটা মুক্তজোড় আছে না, সেই দুইটা মুক্তজোড় দিয়ে সে এখানে নাইট্রো গ্রুপের সাথে NO2 মাইনাস গ্রুপের সাথে, সরি NO2 প্লাস গ্রুপের সাথে, ঠিক আছে, সে যেটা করবে সেটা হচ্ছে এখানে অ্যাকচুয়ালি কী প্রোডাকশন হবে, এটা হচ্ছে NaNO2 প্লাস HCl থেকে কী প্রোডাকশন হবে, HNO2, তাই না, HNO2 প্লাস হচ্ছে তোমার HNO2 প্লাস হচ্ছে কি প্রোডাকশন হবে, HNO2 প্লাস NaCl প্রোডাকশন হবে, তাই না, প্লাস NaCl প্রোডাকশন হবে। তো এই HNO2 যখন বিক্রিয়া করবে, খেয়াল করো এই H প্লাস, এখানে একটা পাইতেছি H প্লাস আর একটা পাইতেছি NO2 মাইনাস, আমি জিনিসটা বোঝাই। এখানে আমরা দিলাম কি ভাই R3N, খেয়াল করো R3N, অর্থাৎ তিনটা R গ্রুপ দাও, একটা অ্যালকাইল গ্রুপ দিলাম CH3, দেন এখানে নাইট্রোজেন, দেন আরেকটা অ্যালকাইল গ্রুপ CH3, দেন এখানে আরেকটা CH3, এখানে কি আছে তোমার একটা মুক্তজোড়ী ইলেকট্রন আছে, তাই না, প্লাস দিলাম হচ্ছে তোমার HNO2, খেয়াল করো HNO2, কারণ NaNO2 প্লাস HCl দেওয়ার উদ্দেশ্যটাই ছিল যাতে সেখানে HNO2 প্রোডাকশন, HNO2 এর একটা হচ্ছে প্লাস, একটা হচ্ছে কি মাইনাস। এই প্লাস এসে কি করবে, এখানে দুইটা মুক্তজোড়ী ইলেকট্রনের সাথে, এই প্লাস এসে কি করবে, এখানে দুইটা মুক্তজোড়ী ইলেকট্রনের সাথে সে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করবে। সন্নিবেশ সমযোজী বন্ধন যখন গঠন করবে তখন হয়ে যাবে CH3 দেন N, দেন এখানে সে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করলো হাইড্রোজেন, এখানে CH3, দেন এখানে CH3। এখন এই নাইট্রোজেনটা হয়ে গেল কি ভাইয়া পজিটিভ, নাইট্রোজেনটা হয়ে গেল কি পজিটিভ, পজিটিভটাকে আমরা বাইরে দেখালাম। এই বাইরের এটা যেহেতু পজিটিভ আর এই NO2 যেহেতু নেগেটিভ, তখন সেই NO2 মাইনাসটা কী করলো, এটার সাথে তোমার সংযুক্ত হয়ে গেল একটা মাইনাস, সেটা হচ্ছে কোয়ার্টারনারি লবণ প্রোডাকশন করছে। তারপরে আমরা এই জিনিসটা বুঝতে পারলাম, যদি 1 ডিগ্রি এমিন আমরা নিই তখন আমরা পাবো হচ্ছে ডায়াজোনিয়াম ক্লোরাইড লবণ। খেয়াল করো এই জায়গায় একেবারে জিনিসটা ক্লিয়ার করে নাও, যদি আমরা 1 ডিগ্রি এমিন নিই তখন আমরা সেখানে পাবো হচ্ছে ডায়াজোনিয়াম ক্লোরাইড। 2 ডিগ্রি এমিনকে যদি আমরা নাইট্রাস অ্যাসিড দ্বারা বিক্রিয়া ঘটাই তখন আমরা পাবো নাইট্রোসো এমিন। 3 ডিগ্রির ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে তোমার কোয়ার্টারনারি লবণ। সো 3 ডিগ্রির ক্ষেত্রে ব্যাপারটা খুব ইজিলি বোঝা যায় যে আমরা কোয়ার্টারনারি লবণ পাইতেছি, ক্লিয়ার। তো 1 ডিগ্রিটা এটা স্পেশাল, মনে রাখতেই হবে। নেক্সট লেকচার পুরাটা ডায়াজোনিয়াম ক্লোরাইডের উপর হবে, কারণ ডায়াজোনিয়াম ক্লোরাইড ছাড়া তুমি রূপান্তর পড়তে পারবে না, রূপান্তর সমীকরণ তুমি পড়তে পারবে না। মানে একটা থেকে আরেকটা রূপান্তর করা, তোমাকে বললাম যে টোলুইন থেকে তুমি
নাইট্রাস অ্যাসিড প্রোডাকশন মানে নাইট্রোবেনজেন প্রোডাকশন করো, টুলুইন থেকে জাইলিন প্রোডাকশন করো, যা থেকে ইচ্ছা যা ইচ্ছা তাই প্রোডাকশন করতে পারবা, যেটা থেকে এটা, বাট তোমার অবশ্যই ডায়াজোনিয়াম ক্লোরাইড ভালোভাবে বোঝা লাগবে। সো এটা এই ফার্স্ট 1 ডিগ্রি অ্যামিনের সাথে এর NaNO2 প্লাস HCl এর বিক্রিয়া বা 1 ডিগ্রি অ্যামিনের সাথে নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়াকে বলা হয়েছে তোমার ডায়াজোকরণ বিক্রিয়া, কজ সেখানে ডায়াজোনিয়াম ক্লোরাইড প্রোডাকশন হয়। ঠিক আছে, আমি মেকানিজম দেখাচ্ছি না, কারণ মেকানিজম অনেকটা জটিল, এই জন্য জাস্ট মনে রাখো 1 ডিগ্রি অ্যামিন কি প্রোডাকশন করে, ডায়াজোনিয়াম ক্লোরাইড, 2 ডিগ্রি অ্যামিন কি প্রোডাকশন করে, নাইট্রোসো অ্যামিন, 3 ডিগ্রি অ্যামিন কি প্রোডাকশন করে, সে হচ্ছে তোমার কোয়াটারনারি লবণ। ক্লিয়ার? ওকে, সো আজকে লেকচার এই পর্যন্ত। আমরা নেক্সট লেকচারে খুব ইম্পর্টেন্ট তোমার আমরা বিভিন্ন রূপান্তর নিয়ে আলোচনা করবো এবং ডায়াজোনিয়াম ক্লোরাইড সম্পর্কে ডিটেলস আলোচনা করবো। থ্যাংকস ফর ওয়াচিং।